আপা মারা যাওয়ার 6 মাস বাদেই দুলাভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলেন আম্মা। আপার একটা মেয়ে আছে, তিন্নি। তিন্নির বয়স 8, আমার 19। তিন্নি আর আমার মধ্যে বয়সের ব্যবধান 12 বছরের। আপার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট, বয়স 9 কি 10 হবে। তিন্নির বাবা অর্থাৎ জাফর ভাই আমার চেয়ে প্রায় 15-16 বছরের বড়। বয়সের এতটা বিস্তর ফারাক হওয়ার সত্ত্বেও বোনের স্বামীকে নিঃশব্দে কবুল করে নেওয়ার কারণটাও তার মেয়েই। আমার আম্মা আব্বা তিন্নিকে ভীষণ আদর করেন। ওর জীবনে আপার শূন্যতা সৎমা দিয়ে গোছাতে চান না ওনারা। তিন্নির কথা ভেবে তাই নিজের যুবতী মেয়েটাকে বলিদান দিয়ে দিলেন। আমিও কোনো বিরোধ কিংবা বিদ্রোহ করতে পারলাম না। তিন্নিটাকে আমিও কি কম ভালোবেসেছি? তবে ভেতরে ভেতরে একটা অভিমান বরাবরই রয়ে গিয়েছিল। সেই চাপা অভিমান নিয়ে তিন্নি চিন্তা করে 3 শব্দে কবুল করে নিলাম আমার বোনের স্বামীকে। যদিও জাফর ভাইও আমাকে বিয়ে করতে চাননি। এই বিয়েতে আমার চেয়ে বেশি আপত্তি ছিল ওনার। আমি যে দেখতে খুব খারাপ তাও না, জুৎসই আছি। আসল কারণ হচ্ছে রিনা আপা। জাফর ভাই অসম্ভব স্ত্রীভক্ত মানুষ। আপার আর জাফর ভাইয়ের প্রেমের বিয়ে, সমবয়সী প্রেম। আমার আপাকে উনি পাগলের মতো ভালোবাসতেন। আমার চেয়েও, মার চেয়েও, বাবার চেয়েও বেশি। স্ত্রীকে তার মতো করে ভালোবাসার দৃষ্টান্ত আমি খুব কমই দেখেছি। সেটা আরো টের পেয়েছিলাম আপার অসুস্থতার দিনগুলোতে। জাফর ভাই টানা 1টা মাস দুনিয়াদারি ফেলে শুধু হাসপাতালে হাসপাতালে দৌড়েছেন। আপা দুশ্চিন্তায় উনি উন্মাদ হয়ে পড়েছিলেন রীতিমতো। সর্বোচ্চ চেষ্টা করেছেন আপাকে বাঁচিয়ে আনার, কিন্তু সৃষ্টিকর্তা তার সঙ্গে একমত হলেন না। স্ত্রীর মৃত্যুতে পুরুষেরা সচরাচর এত কাঁদে না। উনি কাঁদলেন, সর্বহারা নিঃস্বের মতো কাঁদলেন। সদ্য বোনহারা আমি নিজের শোক ভুলে অবাক দৃষ্টিতে সেদিন চেয়েছিলাম তার দিকে। ঝাঁকড়া চুলে শ্যাম মুখে নির্লিপ্ত জাফর ভাইকে একেবারেই চেনা যাচ্ছে না সেদিন। আপার চলে যাওয়াকে ঘিরে ওনার দুর্বল সত্তা বেরিয়ে এলো আকাশ ভেঙে। হায় দয়াল, এমনও বুঝি মানুষ হয়? এমনও হয় ভালোবাসা? যাক ওসব, তো যা বলছিলাম, আমাদের বিয়েটা আসলে হয়েছে তিন্নির আবদারে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের মাঝে প্রকৃত দাম্পত্য প্রেম তৈরি হবে না কোনো কালই। সেটা আমরা দুজনেই জানি এবং মেনে নিয়েছি। আমি তাকে এখনো সমীহ করি রিনাপার স্বামী হিসেবেই। আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। বিয়ের পর তিন্নি আমাকে আমার নাম ধরে ডাকে। আমি বাধা দেই না। আজকাল সে রাতে আমার সাথে থাকতে শুরু করেছে। জাফর ভাই আগের মতো আলাদা ঘুমান। ওনার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আমার। সকালে নাস্তার টেবিলে এক ঝলক দেখি। কাজ শেষ করে বেশ রাত করে বাড়ি ফেরেন। ততক্ষণে আমি আর তিন্নি গভীর ঘুমে। আজ সকালে বেশ বেলা হয়ে গেল উঠলেন না উনি। তিন্নিকে ডেকে বললাম, তোমার বাবাইকে ডেকে দাও, অফিসের সময় হয়ে এলো, নাস্তা করবে না? তিনি কাইকুই করেও গেল। ফিরে এসে গম্ভীর মুখে বলল, বাবাইয়ের জ্বর হয়েছে ইস্যু, আজ আর অফিসে যেতে হবে না। বাবাই যেতে চাইলে আমার পক্ষ থেকে তুমি একটা ধমক দিয়ে দিবে, কেমন? আমি হেসে ফেললাম জাফর ভাইয়ের ঘরের দরজার পাশ থেকে। উকি দিয়ে দেখলাম উনি গুটিসুটি মেরে কপাল অবধি কম্বল টেনে শুয়ে আছেন, জ্বরের তাড়নায় মৃদু কাঁপছানো। আমি আজন্ম উদাসীন মানুষ, বুঝলাম না কারো অসুস্থতার সময় কি করা উচিত, কি করতে হয়। আলমারি থেকে আরো একটা কাঁথা নামিয়ে গায়ে জড়িয়ে দিলাম। জাফর ভাই কম্বল নামিয়ে ডাকলেন আমায়, ইসো। আমি দরজা পর্যন্ত এসেও ফিরে তাকালাম। বিয়ের পরে প্রথম আমাকে উনি নিচ থেকে ডাকলেন। কাছে গিয়ে কপালে হাত রাখলাম আলতো করে। অসম্ভব জ্বর। উনি তাকিয়ে আছেন, ওর চোখ রক্তিম। ওভাবে তাকিয়ে থেকে কণ্ঠে সহস্র বছরের ক্লান্তি টেনে বললেন, আমাকে তুমি ক্ষমা করতে পারবে কোনোদিন? আমি বিভ্রান্তি নিয়ে চেয়ে রইলাম। ঘুম থেকে উঠে হঠাৎ এসব কথা কেন? দেখি থার্মোমিটারটা মুখে নিন, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। মাথায় পানি ঢালবো একটু? উনি মুখে নিলেন না থার্মোমিটার, না আমার কথার জবাব দিলেন। তপ্ত শ্বাস ছেড়ে কপালে হাত ঠেকিয়ে বললেন, আমার অনুশোচনা হয়, অনেক বেশি অনুশোচনা। আমি খুব ট্রমাটাইজ হচ্ছি ইস্যু। কি নিয়ে এত অনুশোচনা হয় আপনার? তোমাকে নিয়ে। আমি ভেতরে ভেতরে অসহায় বোধ করছি।
তোমার জীবনটা অন্যরকম হতে পারতো ইস্যু। আর 5টা মেয়ের মতো একটা গোছানো সংসার তোমারও হতে পারতো। আমি তোমার আস্ত একটা ফুটফুটে জীবন এক নিমিষে শেষ করে দিয়েছি। আমি ঘরের ফ্যান বন্ধ করে দিতে দিতে বললাম, তিনি আমার বোনের মেয়ে, ওর প্রতি আমারও হক আছে। আমি যা করেছি আপন ইচ্ছেতে, আপনি খামোখা নিজেকে দোষারোপ করছেন। জাফর ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি চাইলে যে কোনো সময় আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। যদি কখনো মুক্তির চিন্তা মাথায় আসে, নির্দ্বিধায় বলে দিও, আমি বাধা দেব না। আমাদের জন্য নিজেকে কষ্ট দিও না। আমি কিছুক্ষণ হতাশ চোখে চেয়ে থেকে প্রসঙ্গ এড়িয়ে বললাম, আজ বউ আসবে না, আমি রান্না করতে জানি না। ইউটিউব ঘেটে কিছু একটা বানিয়ে নিব, খারাপ হলে একটু ম্যানেজ করে নিন। জাফর ভাই শোয়া থেকে উঠে বসলেন, শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, আমি খারাপ রাঁধি না, নাস্তাটা আজ আমিই বানিয়ে নেই। জাফর ভাই অসাধারণ রান্না করেন, সে আমাদের আগে থেকে জানা। আপা তার রান্নার খুব প্রশংসা করত, কিন্তু তাই বলে শরীর খারাপ নিয়ে? আমি মৃদু শাসনের আওয়াজে বললাম, না না, আপনি শুয়ে থাকুন, আমি করে নিব। খারাপ হবে না। জাফর ভাই আমার বিরোধ মানলেন না, জ্বরের শরীর নিয়ে জেদ ধরলেন। রান্না তিনি করেই ছাড়বেন, তার এই বিশেষ প্রতিভা আমাকে না দেখালেই নয়। আমি কপাল চাপড়ে ছুটলাম আমার বোনের অবাধ্য পাগলের পেছনে। জাফর ভাই সচরাচর এত কথা আমার সাথে বলেন না, আজ বললেন, জ্বরের শরীর বলেই হয়তো বললেন। আমিও চাই উনি আমার সাথে কথা বলুক, স্বামী হিসেবে না হোক, বন্ধু মনে করে তো বলাই যায়। অথচ জ্বর সেরে গেলে আবারও তিনি ফিরবেন তার স্বীয় নিষ্ঠুর রূপে। রান্না করতে করতে জাফর ভাই অনেক কিছু শেখালেন। রুটি গোল হওয়ার নিনজা টেকনিক আমাকে মা শেখায়নি, এসব আমি শিখলাম ওনার থেকে। কতটুকু চায়ে কত কাপ পানি দিলে চায়ের টেস্ট ভালো হয় তাও জানলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আমি তার সমস্ত উপদেশ শুনলাম, সাথে আবিষ্কার করলাম, আপা বেছে বেছে সাক্ষাৎ একটা রত্নকে বিয়ে করেছিল। বেঁচে থাকলে তার চেয়ে সুখী মেয়ে এ তলাটা দ্বিতীয়টি পাওয়া যেত না। বাবার অসুস্থতার ছুতোয় তিন্নিরে স্কুলে যাওয়া হলো না আজ, আমিও গেলাম না ভার্সিটিতে। আমাদের তিনজনের আজ অসময়ের ছুটির দিন। বিকেলে জাফর ভাইয়ের জ্বর কিছুটা কমে আসতেই আমরা বাইরে থেকে ঘুরে আসার প্ল্যান করলাম। তিনি জেদ ধরল, ইসু, তুমি শাড়ি কেন পরো না? মা অনেক শাড়ি পরতো, বাবাই মাকে সবসময় শাড়িতে দেখতে চাইতো। তুমিও তো বাবাইয়ের মিসেস। আমি হেসে বললাম, কিন্তু তোমার বাবাই তো আমাকে শাড়ি পরতে বলে না। আমি বাবাইয়ের মেয়ে না? আমি তো বললাম, আজ তোমাকে শাড়ি পরতেই হবে ইসু। আপার আলমারি থেকে বেছে বেছে কলা পাতা রঙের একটা শাড়ি এনে দিল মেয়েটা। শাড়িটা ভীষণ সুন্দর। আপাকে পরতে দেখেছিলাম একবার, আপার প্রথম বিবাহ বার্ষিকীর শাড়ি জাফর ভাই এনে দিয়েছিলেন। আমি বহু নাকচ করেও তিনি জেদের সামনে টিকে থাকতে পারলাম না, ও আমাকে শাড়িটা পরতে বাধ্য করিয়েই ছাড়লো। জাফর ভাই ব্যালকনিতে অফিসের কিছু কাগজপত্র নিয়ে বসেছেন। আমাকে দেখা মাত্রই তার মলিন মুখটা আরো ফ্যাকাশ হয়ে গেল। আমি ওনার ভাবমূর্তি বুঝে শাড়ি পাল্টে 3 পিস পরে নিলাম ফের। তিনি রাগ করলো, কারণটা বুঝতে পেরে তার বাবাকে বলল, এসো শাড়ি খুলে ফেলেছে কেন? আম্মু শাড়ি পরাতে তুমি কি ওকে বকেছ? জাফর ভাই ভাবলেশীন ভাবে তাকালেন আমাদের দুজনের দিকে। আমি বকতে যাব কেন তোমার ইস্যুকে? তার যা ইচ্ছে সে তাই পড়ুক। আড়াল থেকে তিন্নিকে ইশারা করলাম এসব প্রসঙ্গ না তুলতে। তিন্নি বুঝলো, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আবদারি গলায় বলল, বাবাই, ঘুরতে যাব, চলো। উনি জানতে চাইলেন, কোথায় যাবে? তিন্নি বেশ আহ্লাদী একটা মেয়ে, সে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে বাবাকে পটিয়ে ফেলতে জানে। ও জাফর ভাইয়ের হাত টেনে নাটকীয় ভঙ্গিতে বলতে আরম্ভ করলো, ঈশ্বর ভার্সিটিতে ভালো ফুচকা বিক্রি হয়। আই এম ডাইং ফর ফুচকা বাবাই। কতদিন খাই না বলো তো? ইস্যু আজর ক্যাম্পাসে ঘুরাবে, আমরা আজর ভার্সিটিতে যাব, ফুচকা খাবো, রিকশায় চড়বো, খুব মজা হবে, ওঠো তো। অসম্মতি থাকার সত্ত্বেও উনি মেয়ের মুখের ওপর না করতে পারলেন না। এই এক জায়গায় তিনি ভীষণ দুর্বল। বনশ্রী থেকে রিকশা নিলাম আমরা। রিকশায় উঠে অস্বস্তি বোধ করলাম দুজনে। তিনি আমার কোলে বসেছে। জাফর ভাই নিজেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছেন, হচ্ছে না।
গায়ের সঙ্গে গা লেগে যাচ্ছে। আমি তাকাতে উনি ইতস্তত করে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন। তিনি বিরক্ত হলো। এভাবে নড়াচড়া করতে থাকলে ঠিকমতো কি আর বসে থাকা যায়? এক পর্যায়ে ত্যক্ত হয়ে সে তার বাবাকে ধমকে ওঠে, বাবাই, তুমি ইঁদুরের মতো এমন মোস্টামুষ্টি করছো কেন? তোমার যন্ত্রণায় তো দেখছি বসাই যাচ্ছে না। নড়াচড়া একদম বন্ধ। ঈশু আর আমি কত লক্ষ্মী হয়ে বসে আছি দেখেছো না? বি আ গুড বয়। আমি ফিক করে হেসে দিলাম। জাফর ভাই নড়াচড়া বন্ধ করে আমার দিকে রেগে তাকালেন। মেয়ের কাছ থেকে ইঁদুর উপাধি পেয়ে ভালোই অপমানিত বোধ করেছেন বোধহয়। চোখ মুখ গম্ভীর। চশমার আড়াল থেকে এমনভাবে চোখ রাঙালেন যেন সব নষ্টের মূলে আমি। আমি তার মেয়েকে এসব শিখিয়ে পড়িয়ে দিয়েছি। আমার কারণে দুনিয়া সব অনর্থ ঘটছে। আমার কারণেই ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। যত দোষ ঈশিতা ঘোষ। ফুসকার জন্য টিএসসি বিখ্যাত, কিন্তু আমরা গেলাম ভিসি চত্বরে। ওখানে একজন ফুচকাওয়ালা মামা আছেন। আজকাল আমি ওনার থেকে ফুচকা খাই। স্বাদ ভালো, শুধু ভালো না, ফাটাফাটি ভালো। জাফর ভাই আমার আর তিন্নির জন্য 2 প্লেট ফুচকা নিলেন। নিজের জন্য নিলেন না, উনি এসব ছাইপাশ খান না। আমরা বসেছি গাছের ছাউনিতে। জাফর ভাই কয়েক কদম দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কারো সাথে। তিনি ফুচকা পেয়ে মহা খুশি। এক একটা বাইট দিচ্ছে আর খিলখিল করে হাসছে। ফুচকা শেষ করে তিন্নিকে জিজ্ঞেস করলাম, আইসক্রিম খাবে? তিনি লাফিয়ে উঠল। পরক্ষণে মন খারাপ হয়ে এলো তার। ঠোঁট ভেঙে দূরে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে চেয়ে বলল, বাবাই বকবে। কেন? ডাক্তার আমাকে আইসক্রিম খেতে বারণ করেছে। নিউমোনিয়া হয়েছিল কিনা তাই। আমার মুখটা ফ্যাকাশ হয়ে এলো। তিনি ফিসফিস করে বলল, আমরা কিন্তু লুকিয়ে খেতে পারি, বাবাই দেখবে না। একদিন খেলে কিচ্ছু হয় না। ইসু, চলো। আমি এক পলক জাফর ভাইয়ের দিকে চেয়ে বললাম, না থাক, তোমার বাবাই রাগ করবে। জানতে পারলে আজ তো গিলে খাবে আমাদের। তিনি আমাকে টানতে টানতে বলল, উফ, চলো তো, বাবাই কিচ্ছু বুঝবে না। কাছে একটা আইসক্রিমের ভ্যান্ডর ছিল। তিনি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়েছে আর আমি চকোলেট। আইসক্রিমের টেস্ট এতটাই ভালো ছিল যে একটা খেয়ে পোষালো না আমাদের। দুজনে দুজনের দিকে দুষ্টু চিন্তা নিয়ে চেয়ে রইলাম। দৃষ্টির ভাষা বলছে, চলো আরেক দফা মেরে দিই, কেউ দেখবে না। তিনি চোখ মেরে সায় দিল। আমরা দ্বিতীয় দফায় অদল বদল ফ্লেভারের আইসক্রিম নিলাম। এবার তিনি চকোলেট, আমি স্ট্রবেরি। আহা, এত সুখ, এত শান্তি। দুনিয়াতে স্বর্গ পাওয়ার সৌভাগ্য থাকলে আমি কেবল সেখানে আইসক্রিমই খেতে চাইতাম। খুব মজায়। খাবার এক পর্যায়ে তিন্নির মুখে আধার নেমে এলো। আইসক্রিম মুখে নিতে গিয়েও হাত থেমে গেল তার। মেয়েটার শরীর কাঁপছে ভয়ে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেও কাঁপা কাঁপা গলায় বলল, ইসু, বাবাই। আমি তাচ্ছিল্য করে হাসলাম। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বললাম, তোমার বাবাই খাবে না। ওই লোক এসব ভালো জিনিস খায় না। তিনি আবার এলিয়েন প্রজাতির মানুষ। এলিয়েনদের পেটে ভালো খাবার হজম হয় না। না খাক, কার কি। তিনি চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। শুষ্ক ঢোক গিলল মেয়েটা। আমি ওর দৃষ্টি অনুসরণ করে পেছন ঘুরতেই অন্তরাত্মা কেঁপে উঠল তাৎক্ষণিক। আইসক্রিম ছিটকে পড়ল মাটিতে। জাফর ভাই অগ্নি চোখে চেয়ে আছেন। দাঁতে দাঁত পিষে আমাকে চোখ দিয়ে ভস্ম করে এক থাবায় তিন্নির হাতের আইসক্রিমটা ফেলে দিলেন। ওকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেলেন আমার সামনে থেকে। রিকশায় উঠেও কারো মুখে কথা নেই। পরিবেশ ঝড়ের পূর্বাভাসের মতো শান্ত। জাফর ভাইয়ের মুখ থমথমে। আমি ভয়ে ভয়ে আর চোখে একটু তাকাতেই দেখি উনি রাগে ফোঁসফোঁস করছেন। মনে মনে দোয়া দরুদ পড়লাম, এই যাত্রায় রক্ষা করো মাবুদ। বাড়িতে ফিরেও কোনো কথা বললেন না উনি। নিজের ঘরে ঢুকে ঠাস করে মুখের ওপর লাগিয়ে দিলেন দরজা। তিন্নি কান্না জুড়ে দিল। আমি অসহায় মুখ করে দরজার পানে চেয়ে রইলাম। মেয়েটা সারা সন্ধ্যা দরজার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। কিছুতে শান্ত করা যাচ্ছে না তাকে। জাফর ভাইয়ের রাগ পড়ল প্রায় 1 ঘন্টা পর। উনি দরজা খুলে গম্ভীর মুখে চেয়ে রইলেন মেয়ের দিকে। তিনি কান ধরে দাঁড়িয়ে রইল। জাফর ভাই 2 হাত বুকের ওপর ভাঁজ করে বললেন, কি? তিনি ঠোঁট ভেঙে বলল, আই এম সরি বাবাই। আমি আর কখনো তোমার অবাধ্য হব না, কখনো আইসক্রিম খাবো না। এবারের মতো ক্ষমা করে দাও। সত্যি বলছি,
আর এমন দুষ্টুমি করব না। 100 প্রমিস। জাফর ভাই নিঃশব্দে ওকে কোলে তুলে নিলেন আর চোখে আমার দিকে চেয়ে গম্ভীর মুখে বললেন, যার সঙ্গে তাল মিলিয়েছ, তোমার কিছু হয়ে গেলে তার কিছুই যায় আসবে না। সে ঠিকই তার পরিবারের কাছে ফিরে যাবে, আরেকটা বিয়ে করে নিবে, তার বাচ্চা হবে, সংসার হবে। ক্ষতি যা হওয়ার আমার হবে, আমাদের হবে। আমি নিঃস্ব হব। আমাদের ছাড়াও তার নিজের পরিবার আছে, অদেখা ভবিষ্যৎ আছে। এসব দায়সারাপনা তাকে মানায়, তোমাকে মানায় না। তার সব আছে, নেই কেবল তোমার বাবায়ের। এত বড় পৃথিবীতে তুমি ছাড়া তোমার বাবায়ের আর কে আছে বলো? তিন্নি কেঁদে দিল, শক্ত করে গলা জড়িয়ে ধরল বাবার। আই এম রিয়েলি সরি বাবাই। আই প্রমিস আর কখনো এমন করব না। আই উইল বি ইয়োর গুড গার্ল। জাফর ভাই মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলাতে লাগলেন। আমি ওখানে ওভাবেই দাঁড়িয়ে, তার নীরব কোণঠাসা ভারী দুঃখ দিল আমায়। জাফর ভাই মেয়েকে আদর করার এক পর্যায়ে আমার দিকে তাকালেন। আমি তীব্র অভিমান নিয়ে চেয়ে রইলাম তার দিকে। উনি চোখ সরালেন না। তার সেই চাওয়াতে অনুশোচনা নাকি বিস্ময় বোঝা গেল না। ততক্ষণে সুপ্ত বিরহের অনুপ্রাস গলে আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে বিষাদের তপ্ত অশ্রুকণা। মেয়েকে বুঝি তিনি একাই ভালোবাসেন, আমি বাসি না? তারপরের কাহিনী খুব খুব খুবই বেদনাদায়ক। সে আর নাইবা বলি। জাফর ভাইয়ের সাথে টানা 7 দিন চলল আমার মান অভিমানের পর্ব। কিন্তু হায় আফসোস, আমি যে শূন্য নদীতে নাও ভাসায় চলে যাচ্ছি, তাহার দুঃখ আর কাহাকে বলিয়া বোঝে। এই লোক আমার মানকে এক আনাও দাম দিল না। আমার সমস্ত বেদনা বিধুরকে উনি মাছের মতো এড়িয়ে গেলেন। আমাদের অনলাইন যোগাযোগ চলল তিন্নির মাধ্যমে। ইদানিং তার স্বামীরূপী অতীতকে আমি অলীক ভেবে বসি। আমার বিশ্বাস করতে কষ্টই হয় উনি একসময় স্ত্রীর প্রেমে মরিয়া মজনু ধরনের পুরুষ ছিলেন। এই লোক করেছে প্রেম ভালোবাসা? হতেই পারে না। তিন্নির স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেদিন। আমি আর জাফর ভাই দাওয়াত পেলাম। খুব স্বাভাবিক ঘটনা, জাফর ভাই যেতে রাজি হবেন না। হলো তাই। জাফর ভাই এক শব্দের নো উচ্চারণ করে দিলেন। তিন্নির কান্নাকাটি এবার কে ঠেকায়? এমন মুখের ওপর না করে দেওয়ার বিপরীতে সে সকালে নাস্তা করলো না। জাফর ভাই অফিসে গিয়েও মেয়ের যন্ত্রণায় কাজে মন বসাতে পারলেন না। বাইক নিয়ে ফিরে এলেন। দরজায় বেল পড়তে এক ছুটে খুলে দিলাম দুয়ার। জাফর ভাই আমাকে দেখেও না দেখার মতো ভান ধরলেন। পাশ কাটিয়ে যেতে যেতে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলো। 1 মিনিটও দেরি হলে আই উইল গো ব্যাক টু মাই অফিস। আমি একই ভঙ্গিতে বললাম, তাকেও বলে দাও আমি কোনো মেট্রো রেলের সুইচ না, যে সিস্টেম অন দিতে এক মুহূর্তে গন্তব্যে এসে যাবে। ওয়েট করতে হবে, মেয়েদের রেডি হতে সময় লাগে। জাফর ভাই দ্বিগুণ জোরালো গলায় বলল, তাহলে আর প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন দেখছি না। আমার মেয়ের মাথা খাওয়া বন্ধ করুক। আমাকে নেওয়া ষড়যন্ত্র বাদ দিয়ে তিন্নিকে নিয়ে নিজেই চলে যাক। আমার সাথে যেতে হয়তো 10 মিনিট মানে 10 মিনিটই। আমি মোটেও কারো মেয়ের মাথা খাচ্ছি না। মিথ্যা অপবাদ দিয়ে নিজের সুনামি ডেকে আনার প্রয়োজন নেই। তাকে জিজ্ঞেস করো, আমাকে নিয়ে এত সমস্যা কেন? কেউ কি আমাকে নিজের দাসী ভেবে বসে আছে? মানুষ আজকাল এমন হুকুম চালায় কোন মুখে? জাফর ভাইয়ের মতো শান্তভাষী মানুষটা দমল না, তর্ক অব্যাহত রাখলো। কেউ কি আমার বাড়িটাকে নিজের বাপের 5 স্টার হোটেল ভেবে বসে আছে? সে যখন যা ইচ্ছে করবে, যখন যা ইচ্ছে বলবে, আর কেউ তাকে কিচ্ছু বলতে পারবে না। বললেই মান করলেই আমি কারো মান ভাঙাবো এমন ভাবনা ভুল। মগের মুল্লুক নাকি? আমি কটমট করতে করতে তার মুখোমুখি এসে দাঁড়ালাম। জি না, চালাকের মুল্লুক। আপনার মান ভাঙানি কেউ চায় না। নিজেকে ঠিক কি মনে করেছেন হু? আপনি ছাড়া আমরা অচল, বিনা বৈঠান নাও। জাফর ভাই নালিশ করলেন মেয়েকে। তিনি টেল হার টু স্টপ হার মাউথ। আমার রাগ বাড়ছে। তিনি অসহায় মুখ করে একবার আমার দিকে তাকায় তো আরেকবার তার বাবার দিকে। আমি কোমর বেঁধে নেমে পড়লাম এবার। তিন্নি কি বলবে? আপনার মতো নিষ্ঠুর পাষাণ হাড় কিপটে বাপের পক্ষ হয়ে সে কি বা বলবে? ও আমার মেয়ে, আমার দল। জাফর ভাই ফোঁস করতে করতে বললেন, আমি হাড় কিপটে? অবশ্যই হাড় কিপটে, আলবৎ হাড় কিপটে। কিপটে না হলে আপনি ওকে গতকাল কেবল একটা স্টার কেন দিলেন? উনি বিভ্রান্তি নিয়ে ভ্রু কুঁচকে তাকালেন। মাথা ঠিক আছে? কিসের স্টার? কিসের কি? খাতার।
তিন্নির হোমওয়ার্কের। এর আগেও খেয়াল করেছি আপনি ওর খাতায় খুব চেপে চেপে স্টার দেন। এগুলো কিপটেমির লক্ষণ। আপনার মন ছোট। আজ খাতায় স্টার দিতে কিপটেমি করছেন, কাল নিজের সম্পদ দিতে করবেন। এসব করে আমার মেয়েটাকে ঠকানোর ধান্দাবাজি আপনার। জাফর ভাই অবিশ্বাস নিয়ে শ্বাস ছাড়লেন। কঠিন চোখে মেয়ের দিকে তাকালেন। চোখের ভাষা বলছে, তোমার এই আতপাগল ইস্যুকে থামাও তিনি, নয়তো আমি কিন্তু এক্ষুনি ওর মাথা ফাটিয়ে দেব। তিনি পরম দায়সারা ভঙ্গিতে হাই তুলতে তুলতে চলে গেল, যেন বোঝালো সে আর এসবের মধ্যে নেই। যাদের ক্যাচাল তারাই মিটমাট করুক। শেষ এক সপ্তাহ এমন শীতল যুদ্ধের বার্তাবাহক হতে গিয়ে বেচারি এখন চরম বিপর্যয় আছে। আমি যখন ওকে পড়াই তখন ওর খাতায় ইয়া বড় কতগুলো স্টার থাকে। আপনি ছোট ছোট আঁকাবাঁকা স্টার দিয়ে নিঃসন্দেহে ওর সাথে অবিচার করছেন। জাফর ভাই হতাশ ভঙ্গিতে হাতে তর্জনী দিয়ে কপাল ঘষলেন। লিখতে বসলে খাতায় ওর 100 কাটাকুটি করার অভ্যাস, যেটা আমার একেবারেই অপছন্দ। দুটো অঙ্ক দিয়েছি, দুটোতেই ডাব্বা। স্টার না দিয়ে তাকে গ্যালাক্সি দেব? শুনুন, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। আপনি শুধু ওর দোষটাই দেখেন, গুণগুলো আর চোখে পড়ে না, তাই না? বাচ্চাদের অনুপ্রেরণা যোগাতে হয়। আপনি জানেন, এই সপ্তাহের ক্লাস টেস্টে আমার মেয়ে রোহানকে 1% বেশি নিয়ে বিট করেছে। জাফর ভাইয়ের বিরক্তির মাত্রা বাড়ল। নাও হুজ দ্যাট রোহান? তিন্নি ঘর থেকে চেঁচিয়ে উত্তর দিল, আমার বন্ধু, ক্লাস ক্যাপ্টেন রোহান। আই টোল্ড ইউ বিফোর বাবাই। ওই যে আমাকে ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল, তারপর তুমি ওর কান মলে দিলে, ওই ছেলেটা। জাফর ভাই অবাক বিস্ময় নিয়ে মেয়েকে বললেন, বাহ, আমিই দেখছি কাউকে চিনি না, এত কিছু শেয়ার করে ফেলেছে ওর সাথে। তো করবে না? আপনি মেয়ের খোঁজ রাখেন। মাসে একদিন আইসক্রিম নিয়ে শাসন দেখালে কেউ আদর্শ বাপ হয়ে যায় না। এতক্ষণ স্বাভাবিক হয়ে কথা বললেও হুট করে এবার রেগে গেলেন। প্লিজ স্টপ ইউর মাউথ। ওকে এমন আমার মেয়ে বলা বন্ধ করো। ও মোটেও তোমার মেয়ে না। শি ইজ মাই ডটার। ওর ভালো মন্দটা তোমার চেয়ে বেশি আমি বুঝি। ডোন্ট ইন্টারফেয়ার ইন আওয়ার লাইফ, নট এগেন। আমি আর কথা বাড়ালাম না। আমাকে দমানোর জন্য বোধহয় তার বলা এতটুকু কথাই যথেষ্ট ছিল। তিনি স্কুলের প্রিন্সিপাল জাফর ভাইয়ের আপন মামা। সেই সুবাদে আমাদের সিট পড়লো একেবারে সামনের সারিতে। প্রোগ্রামে জাফর ভাইয়ের আদুরে কন্যা একটা কবিতা আবৃত্তি করলো। ইংরেজি কবিতা। ডিং ডং বেল, মিনিস ইন দ্য ওয়েল, হু পুট হার ইন লিটল জাং থিন, হু পাল্ট হার আউট লিটল টামি স্টাউট। আমি একরাশ মন খারাপ নিয়ে ওর আবৃত্তিকে চেয়ার্স করলাম। জাফর ভাই আমাকে তার মেয়ের মায়ের জায়গাটা দিতে না চাইলো আমি নিজের চেষ্টা অব্যাহত রাখলাম। তিনি ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি মন ভরে ওকে দেখছি, চোখ ভরে আসছে জলে। ভাবছি, ওর মতো এমন চমৎকার মেয়ে থাকলে কেই বা ভালো না বেশি থাকতে পারে। আমিও পারিনি। আমার নিজের বোনের মেয়ে বলে বলছি না, তিনি ভালোবাসা পাওয়ার মতোই মেয়ে। আমার মাঝে মাঝে মনে হয় ওপর ওপর জাফর ভাই গম্ভীর হলো, ভেতরটা তার খুব তুলতুলে, ভীষণ মোলায়েম। আর তিনি হচ্ছে তার বাস্তব প্রতিচ্ছবি। তিন্নির আচরণ আপার মতো না। আমি নিশ্চিত ও নিজের বাবার সব বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে। সময় যত গড়াচ্ছে, মুখে না স্বীকার করলেও সেসব ব্যাপার আরো গভীরভাবে টের পাচ্ছি। প্রোগ্রামের জন্য অফিস থেকে জাফর ভাই হাফ টাইমের ছুটি নিয়েছিলেন, তাই সেখান থেকে বেরিয়ে সোজা অফিসে চলে গেলেন আবার। তিন্নিকে নিয়ে বাসায় চলে এলাম বিকেলে। দুজনে মিলে মিল্ক কেক বানিয়ে খেলাম। ওকে পড়াতে বসালাম মাগরিবের পর। পড়ার ফাঁকে তিন্নি বেশ গাইগুই করছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না। এই মেয়ে আজকাল ভীষণ ধান্দাবাজ হয়ে যাচ্ছে। পড়তে বসলে তার যত অজুহাত। এসো, আমার ভালো লাগছে না, মাথা ঘুরছে, খুব অসুস্থ লাগছে, আজ আর না পড়ি। আমি চোখ রাঙালাম। একদম মিথ্যে অজুহাত নয় তিন্নি, অনেক হোমওয়ার্ক বাকি। তোমার লেখা শেষ করে আমাকেও অ্যাসাইনমেন্ট নিয়ে বসতে হবে। তাড়াতাড়ি শেষ করো। সে লক্ষ্মী মেয়ের মতো সবগুলো হোমওয়ার্ক শেষ করলো। আমি ওর বইগুলো গুছিয়ে রেখে রান্নাঘরে উকি দিলাম একটু। ওভেনে পাস্তা দিয়েছিলাম, তা কত দূর হলো দেখলাম গিয়ে। ফিরে এসে তিন্নিকে ওই অবস্থাতেই চোখ বুজে শুয়ে থাকতে দেখলাম। কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে থেকে ওর কাছে গিয়ে বসলাম।
মেয়েটা দেখতে একেবারে আপার মতো হয়েছে, ফর্সা, গোলগাল আকৃতির আদুর একটা মুখ, চোখের পাপড়িগুলো খুব ঘন। আপার এমন ভ্রু নেই, ভ্রুর ঘনত্ব সে পেয়েছে তার বাবার। মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হাসলাম, আজকাল বড্ড দুর্বল হয়ে পড়ছে ওর উপর। আমার ভেতরটা মমতায় ভরে উঠল ক্রমেই। ওর গালে যত্রতত্র একটা উষ্ণ চুমু না খেতে পারলে যেন হচ্ছেই না। কপালের সামনে থেকে চুল সরিয়ে দিয়ে নরম একটা চুমু খেলাম গালে। তিনি নড়চড় নেই। আমি শোয়া অবস্থাতেই তাকে জড়িয়ে ধরে ডাকলাম, আম্মা, উঠুন। না খেয়ে ঘুমিয়ে পড়লে বাবাই কিন্তু খুব রাগ করবে। ওঠো না পাখি, আজ ওসব বোরিং খাবার খেতে হবে না। তোমার জন্য আলাদা করে হোয়াইট সস পাস্তা বানিয়েছি, এসো খাইয়ে দেব। তুমি কার্টুন দেখবে, উঠে পড়ো মা। তিনি উঠল না। আমি ওর বাহু ঝাঁকালাম আলতো করে। এবারেও কোনো নড়চড় নেই। হুট করে ভেতরে ভয় ঢুকে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম ওকে, তিন্নি, এই তিন্নি, আম্মু ওঠো। কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন? ও মা, মেয়েটার হেলদোল নেই। আমার গলা শুকিয়ে এলো। পাগল পাগল হয়ে ছুটলাম ড্রয়িং রুমে। ওর বাবাকে ফোন করে অস্থিরতা নিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, আমার ভয় হচ্ছে। তিনি কথা বলছে না, চোখ খুলছে না। জাফর ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে ঘরে ফিরে কিছু টাকা আর পার্সটা নিয়ে ওকে কোলে তুলে বেরিয়ে পড়লাম। ফার্ম গেটের দিকে এসে পড়লো তুমুল জ্যাম। আমি তাগাদা দিয়ে রিক্সাওয়ালাকে বললাম, ভাই একটু সাইডে করে রাস্তা খুঁজে বের হয়ে যান, আমার মেয়েটা অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। উনি বিরক্তি নিয়ে জবাব দিলেন, দেখতেছেন না রাস্তার অবস্থা? এখন কি আসমান দিয়ে উড়াইয়া গাড়ি চালামো? তার সঙ্গে কোনো বাঘ বিতণ্ডায় জড়ানোর সময় নেই। ভাড়া মিটিয়ে ওভাবে হাঁটা ধরলাম। হাঁটতে পারছি না, শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। আশেপাশের মানুষ উৎসুক হয়ে চেয়ে আছে আমার দিকে। এলোমেলো চুল আর বিধ্বস্ত রূপ নিয়ে ছুটলাম ওভাবেই। রিকশার চাকায় আটকে ওনার কোণ ছিঁড়ে গেছে। দিশাহারা আমার এত দিকে চোখ দেওয়ার সময় কোথায়? ভয় আর দুশ্চিন্তায় অচল হয়ে গেছে শরীরের সমস্ত নিউরন। এই পরিস্থিতিতে বেশি দূর না গিয়ে কাছের একটা হাসপাতালে ওকে নিয়ে ঢুকে পড়লাম। পেছন থেকে কেউ ডেকে উঠল, ঈশিতা। শাকিল ভাই এই হাসপাতালের ডাক্তার, সেটা আমি আগে জানতাম না। উনি আমাকে এমন অবস্থায় দেখে বিচলিত হয়ে পড়লেন। তার আকাশ কুসুম ভাবনার ছেদ ঘুটিয়ে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ না দিয়ে আমি বললাম, প্রশ্ন যা করার পরে করুন শাকিল ভাই। আপাতত আমার মেয়েটাকে বাঁচান, প্লিজ। ওকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে চলুন। হাসপাতালে পা রাখার পরে আকাশ ভেঙে শুরু হলো অঝোর বৃষ্টি। এমার্জেন্সি কেবিনের সামনে অবিন্যস্ত অবস্থায় বসে আছি আমি, হাতে তিন্নি চুলের বারবি ডলের ক্লিপটা। ঠান্ডা বাড়ছে, আমার মনের সঙ্গে পাল্লা দিয়ে বাইরেও বইছে তুমুল কালবৈশাখী ঝড়। দমকা হাওয়ায় লন্ডভন্ড হয়ে যাচ্ছে শহর। দূরে সাদা পর্দাটা উঠছে, সেই তাণ্ডব মুখর উড়ন্ত পর্দা ঠেলে মেঘদূতের মতো জাফর ভাই কাক ভেজা হয়ে হাসপাতালে প্রবেশ করলেন। পাগল প্রায় তার ভেজা চুল গড়িয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে। অফিসের শার্ট প্যান্ট সবই ভিজে একাকার, ভেজে নেই কেবল তার হৃদয়। উনি এলেন সম্পূর্ণ অশান্ত, বেকুল এক পিতা রূপে। আমি চোখের সামনে আবারও সেই মানুষটাকে দেখছি, আপার অপারেশনের দিনে জাফর ভাইকে। সম্পূর্ণ ভীরু আর আতঙ্কিত সেই মুখ। আমি উঠে দাঁড়ালাম। এগিয়ে সে মেজাজ দেখিয়ে আমাকে ধমকে উঠলেন উনি। অস্থির চিত্তে বলতে লাগলেন, আমি আসা অব্দি অপেক্ষা করা গেল না? এখানে কেন নিয়ে এসেছো ওকে? বোঝো কিছু? ভুলভাল চিকিৎসা দিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলবে ওরা। আজ যদি ওর কিছু হয়ে যায়, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কসম। আমি জবাব খুঁজে পেলাম না। বাকহারা ব্যথিত দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। জাফর ভাই থমথমে চেহারা নিয়ে মেঝেতে বসে আছেন। আধা ঘন্টা পর শাকিল ভাই বের হয়ে এলেন কেবিন থেকে। আমরা দুজনে ওনার দিকে এগিয়ে গেলাম, চোখে মুখে সমান দুশ্চিন্তা। নাও শি ইজ ফাইন, ইঞ্জেকশন দিয়েছি, ঠিক হয়ে যাবে। ওর সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হয়েছিল। আপনারা তো ব্যাপারটা আগে থেকেই জানতেন। আপনাদের আরো কনসার্ন হওয়া উচিত ছিল। বাচ্চাটার সহ্য ক্ষমতা ভালো, তাই বেঁচে গেছে। এমন কন্ডিশনে বেশিরভাগ শিশুরাই শ্বাস ছেড়ে আর নিতে পারে না, দম আটকে মারা যায়। ওর ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। বাট তোমাকে বিশেষ ধন্যবাদ না দিলেই নয় ঈশিতা।
সময় মতো নিয়ে না আসলে গুরুতর কিছু ঘটে যেত। জাফর ভাই মাথা তুলে তাকালেন। শাকিল ভাই তার কাঁধে হাত রেখে বললেন, আপনার স্ত্রী খুবই সাহসী। তার সঠিক সময়ে নেওয়া এই সিদ্ধান্তের কারণে মেয়েকে ফিরে পেলেন মিস্টার। ইউ আর লাকি অ্যাজ আ ফাদার অ্যান্ড অ্যাজ আ হাজব্যান্ড টু। টেক কেয়ার অফ দ্যাম সেলফ। উনি মলিন হেসে মাথা ঝাঁকালেন। রাতে তিন্নিকে বাড়ি নিয়ে যেতে পারলাম না। জ্ঞান ফিরলে ওর স্যালাইন চলল সারা রাত। জাফর ভাই বাইরে গেছেন কিছু ঔষধপত্র আনতে। আমি টুলে বসে ওর হাতের কাছে মাথা এলিয়ে শুয়ে রইলাম। সারাদিনের দৌড়ঝাঁপের কারণে চোখ লেগে এলো নিমিষে। যখন ঘুম ভাঙল তখন ভোর সকাল। চোখ মেলেই প্রথমে একজোড়া অপ্রতিরোধ্য দৃষ্টির মুখোমুখি হলাম। জাফর ভাই একইভাবে শুয়েছিলেন আমার পাশে। আমি মাথা তুলে বসলেও উনি চোখ সরালেন না, ইতস্তত হলেন না, ওভাবেই বসে আছেন। গায়ের ওড়না টেনে বললাম, আপনি সারা রাত ঘুমাননি? বাসায় চলে গেল হতো, আমি তো ছিলামই। জাফর ভাই এবারও জবাব না দিয়ে নীরবে চেয়ে রইলেন। আমি আরো কিছু বলবো তার আগে আমার হাতটা টেনে নিজের মাথায় রাখলেন উনি। চোখ বুজলেন ক্লান্ত ভঙ্গিতে। আমি ফ্যাল করে চেয়ে থেকে নিঃশব্দে আঙুল বুলাতে লাগলাম পরিশ্রান্ত তার চুলের ফাঁকে। একসময় নিষ্পাপ শিশুটির মতো ঘুমিয়ে পড়লেন উনি। বাপ মেয়ের মাঝখানে ওভাবেই বসে রইলাম ঘন্টা খানেক। তিনি স্যালাইন শেষ হলো 10টার মধ্যে। জাফর ভাই বাইক ফেলে আমাদের সাথে রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রিকশায় উঠে ঘুমন্ত তিনি তার বাবার কোলে বসেছে। পাশে থাকা রমণীটিকে নিয়ে এবার আর বিশেষ অসঙ্গতিপূর্ণ স্পর্শের আতঙ্ক নেই জাফর ভাইয়ের। তার এহেন কোমলতার বিস্ময়তায় আমি ভাবনায় পড়ে গেলাম। আমার ভাবনার ছেদ ঘটল হুট করে আসা ধাক্কায়। গন্তব্যে এসে গেছি। ভাঙা রাস্তার অন্তিমে এসে থামলো রিকশাটা। হুট করে থামায় আমি তাল সামলাতে পারলাম না। ঝুঁকে সামনের দিকে পড়ব, তার আগে উনি মেয়েসো আমাকে সামনে ধরলেন শক্ত হাতে। তিন্নির ঘুম ভেঙে গেল। পিট করে চেয়ে মেয়েটা বলল, আমরা কোথায় বাবাই? আমরা বাসায় যাচ্ছি মা। আর ইউ ফিলিং ওকে নাও? তিনি মাথা উপর নিচ করে বাবার গলা জড়িয়ে চুপটি করে পড়ে রইল কাঁধে। রিকশা থেকে নেমে পরিচিত সরু গলি ধরে হাঁটছি বাসার দিকে। উনি এবার আমার হাত ছাড়লেন না। এক হাতে মেয়েকে কোলে নিয়ে আরেক হাতে আমার হাত ধরে রেখেছেন। পাশ থেকে নীরবে তাকে দেখে যাচ্ছি আমি। আমার চোখে বিস্ময়, বুকে ঝড়। একত্রে ভেতর জুড়ে নেচে বেড়াচ্ছে পাজি প্রজাতির দল। এই তুমুল বিপদ কাটানো দিনও আমি আবিষ্কার করলাম জাফর ভাই একজন চমৎকার সুদর্শন পুরুষ। এত বড় দুনিয়ায় তার চেয়ে মনোহর রূপের পুরুষ আরেকটা হতে পারে তা আমি বিশ্বাস করি না। এবং তার চেয়ে বেশি সুন্দর তার গোপন যত্ন, যা উপভোগ করার সৌভাগ্য মিলে প্রেয়সী। আমার ভেতরে বইছে রজনীগন্ধার প্রেমাতুর বসন্ত। থেকে থেকে আধার কেটে সব আলোকিত হয়ে আসছে। এই ভরা আকাশের নিচে এই মুহূর্তে চিৎকার করে তাকে আমার বলতে ইচ্ছে করছে, জাফর ভাই, আমি তুমুলভাবে গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি। আপনিও পড়ুন। আরেকটা বার কারো প্রেমে পড়ার মতো ভুল চুক করে ফেলুন প্লিজ। ছোট গল্প এমন করেই কেটে গেল আরো কয়েকটা মাস। জাফর ভাই আর আমার ভাঙা ভাঙা সম্পর্কের প্রমোশন হয়েছে খানিক। জাফর ভাই আগের মতো কথা চেপে রাখেন না। অফিসের সময় হলে তিন্নির বদলে আজকাল আমিই তাকে ডেকে দেই। একসঙ্গে বসে নাস্তা করি। ফোন করে লাঞ্চ করেছে কিনা খোঁজ নেই। শুক্রবার এলে আমাদের ঘুরতে যাওয়া হয়। মাঝে মাঝে দীর্ঘ রাত অবধি নেটফ্লিক্সে মুভি দেখি। আমার নতুন সংসারের সমস্তটা রঙে পাল্টে যাচ্ছে ক্রমশ। চঞ্চলা ঝর্ণার ধ্বনি তরঙ্গ শুনতে পাওয়া যায় সেখানে। ছড়ায় পুষ্পের গাঢ় সুবাস। বারান্দা শুকিয়ে আসা বেলি ফুলের গাছটারও জীবন ফিরে আসে। রিনাপার প্রাণহীন ঘরে আরেকটু যত্ন ঢেলে তাকে মৃত্যু থেকে বাঁচিয়ে আনার চেষ্টা চালাই আমি। জাগতিক কোনো আক্ষেপ ছাড়াই তার ফেলে যাওয়া সংসার বেশ দরদ ঢেলে আগলে নিয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় আমি বদলে গেছি, ভীষণ রকম বদলে গেছি। এতটা বদলে যাওয়ারও বোধহয় কথা ছিল না আমার। আমাকে বদলে দিয়েছে তিন্নির প্রাণবন্ত অস্তিত্ব আর জাফর ভাইয়ের শান্ত চাহনি। ওরা জাদুর মতো আমার জীবনে এসেছে, আর আমি স্রোতের মতো তাদের সঙ্গে ভেসে যাচ্ছি। এই ভেসে যাওয়ার কোনো কুল কিনারা জানা নেই আমার। ভাসতে ইচ্ছে হচ্ছে, স্রোত প্রশান্তি দিচ্ছে, তাই ভাসছি।
সকালে উঠে তিন্নির মুখটা না দেখলে দম বন্ধ লাগে আজকাল। মিথ্যে বাহানায় ফোন করে জাফর ভাইয়ের গলার স্বরটা আমার শুনতেই হয়। হুট করে এত মায়া আমার শুষ্ক হৃদয় সৃষ্টিকর্তা ঢেলে দিলেন ওদের জন্য, যে এদের সাথে থাকতে না পারা আমার কাছে মৃত্যুর মতো বেদনাদায়ক। ওরা আমায় ওদের জীবনে ঠাঁই দিল, তার বদলে আমি ঈশিতা নিজের রংহীন জীবন ফেলে নতুন করে পেলাম এক শিমুল তুলোর জীবন। আজ ঘুম ভাঙলো বাপ মেয়ের হট্টগোলে। ঝগড়া বেঁধেছে ওদের। ঠিক ঝগড়া না, মাছের বাজারে দর কষাকষি ধরনের পরিস্থিতি। আমি বিরক্তি নিয়ে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে গিয়ে দেখি তিনি গাল ফুলিয়ে বসে আছে। ওর বাবার মুখও থমথমে। আমাকে দেখা মাত্রই অভিযোগের ঝুড়ি খুলে বসলো মেয়েটা। জাফর ভাই চোখ রাঙালেন ওকে। তিনি থামলো না। সে তার শান্ত সভ্য বাপকে পরোয়া না করে তোতা পাখির মতো বলতে আরম্ভ করলো, দেখো না ইস্যু, বাবাইকে কিছুতেই রাজি করাতে পারছি না। কি হয়েছে? কি নিয়ে বাবাইকে রাজি করাতে পারছো না মা? তিনি তার আহ্লাদ ভেঙে বলল, কত করে বলছি কিছুদিনের জন্য ঘুরে আসো ইস্যুকে নিয়ে। সারাদিন বাসায় বসে থাকতে কার ভালো লাগে? ইস্যুরও তো মন খারাপ হয়। আই ক্যান ম্যানেজ। আমি নানুর সাথে দিব্যি ভালো থাকবো। কিন্তু কে শোনে কার কথা? ইস্যু, বাবাইকে একটু বুঝিয়ে বলো না। আমি এক পলক জাফর ভাইয়ের দিকে তাকালাম। উনি তাকাতেই চোখাচোখি হলো আমাদের। জাফর ভাই অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিলেন। আমি তার অস্বস্তি সামাল দিতে বললাম, ইসো, এখন কোথাও যাব না মা। আর কদিন বাদেই আমার ইয়ার ফাইনাল। তাছাড়া বাবাইয়ের অফিস করতে হয় না বলো? আমরা কদিন পর একসাথে ঘুরতে যাব, তুমি, আমি আর তোমার বাবাই। এখন এসব নিয়ে বাবাইকে রাগাবে না হো। তিনি মান দৃঢ় রেখে বলল, নো, তোমাদেরকে একাই যেতে হবে হানিমুনে। না গেলে আমি কিচ্ছু খাবো না। আমি আর জাফর ভাই দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। বিস্ময় নিয়ে একই সঙ্গে উচ্চ শব্দে উচ্চারণ করে উঠলাম, হানিমুন? তিনি মুখ চেপে ধরল নিজের। আমি এগিয়ে হাঁটু গেড়ে বসলাম তার সামনে। গরম চোখে চেয়ে বললাম, এসব কথা কে শিখিয়েছে? হো, হানিমুনের মানে জানো? তিনি বলল, নানু শিখিয়েছে। নানু বলেছে বিয়ের পর বর বউকে একসাথে কোথাও ঘুরতে যেতে হয়, না হয় সম্পর্ক ভালো হয় না। আমিও তো তাই দেখছি। তোমরা সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকো। হানিমুনে না গেলে কি সম্পর্ক ঠিক হয়? শুনলেন মেয়ের কথা? সে হানিমুন বিষয়ক পরামর্শক হয়ে বসে আছে। আমি কপাল চাপড়ালাম। তিনি কোমরে হাত রেখে গুরুজনদের মতো হাহুতাশ করলো, আমার আর ভাল লাগে না ইস্যু। আর কত দিক সামাল দেব বলো তো? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে সারাদিন তোমাদের ঝগড়া মিটমাট করব? এবার হয় হানিমুনে যাও, নয় ঝগড়া বন্ধ করো। কিছুক্ষণ কঠিন চোখে চেয়ে থেকে অকস্মাৎ হেসে ফেললাম। জাফর ভাইয়ের আহ্লাদি সরলা মেয়ের কপালে আদর এঁকে দিয়ে বললাম, এগুলোকে ঝগড়া বলে না মা, আলোচনা বলে। মতের অমিল হলে আলোচনা করে সমাধান করতে হয়। নানু তোমাকে পচা শব্দ শিখিয়েছে, আর কখনো এসব বলবে না, কেমন? ওকে, বাট নানু আরেকটা কথা বলেছে। বলবো? আমি আগ্রহ নিয়ে কান পাতলাম। বলো বলো। রাগ করবে না তো? ওহো, একদমই রাগ করব না। আমি কিন্তু চাই তুমি আমার সাথে থাকো। তুমি যেন ভেবো না আমি তোমাকে তাড়িয়ে দিতে চাচ্ছি আমার রুম থেকে। আমি আর জাফর ভাই আবারও চোখাচোখি করলাম। দফায় দফায় চমক। মেয়ের পরবর্তী বোম ব্লাস্টিং ধরনের কথাটি কি হতে পারে? আমাদের আন্দাজ করতে ভুল হলো না বোধহয়। নানু বলেছে তোমাকে যেন বাবার ঘরে পাঠিয়ে দিই। তোমরা রাগ করে আছো, তাই আলাদা ঘুমাও। আমি তো তোমাদের মেয়ে নাকি? আমার একটা দায়িত্ব আছে না? তোমরা রাগ করে বছরের পর বছর আলাদা থাকবে, আমি কি তা মেনে নিব? এসবের একটা সমাধান হওয়া দরকার ইস্যু। তুমি বাবার ঘরে থাকবে, অ্যান্ড আই উইল ডু এনিথিং ফর ইট। জাফর ভাইকে আর কে পায়? উনি কেশে ফেললেন শব্দ করে। নিজেকে তিনি আসমানে লুকাবেন নাকি জমিনে, বুঝে উঠতে পারলেন না। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে না শোনার ভান ধরে চলে গেলেন। তিনি বিভ্রান্তি নিয়ে চেয়ে রইল সেদিকে। আমি চোখ মুখ কুঁচকে দীর্ঘশ্বাস ফেললাম। তার পরদিন রাতে শপিং এ বেরিয়েছি সবাই। অনেকদিন পর বাইরে বের হতে পেরে তিন্নি আর আমি অসম্ভব খুশি। আমরা অনেক কিছু কিনলাম। তিনি আমার জন্য ড্রেস পছন্দ করে দিল, আর আমি তার জন্য। জাফর ভাই নিজের জন্য নিতে চাইলেন না কিছুই। জোর করলে কঠিন চোখে তাকাচ্ছেন, তাই আর বাড়াবাড়ি করলাম না। শপিং শেষ করে রেস্টুরেন্টে ঢুকলাম। জাফর ভাই
ব্ল্যাক কফি নিলেন, আমি নিলাম থাই স্যুপ, আর তিনি বার্গার। খাওয়ার মাঝে ফোন এলো জাফর ভাইয়ের। উনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন। সে যেতেই তার সিটে এসে বসলো এক নতুন মানুষ। হুট করে সামনে আসা আমি বিভ্রান্তি নিয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। যখন চিনতে পারলাম, ভারী অস্বস্তি হলো। একসময় তাদের সাথে পারিবারিক পরিচিতি ছিল আমাদের। সে আমার বান্ধবীর বড় ভাই, আমার শৈশবের প্রতিবেশী, তোফায়েল ভাই। শেষবার বছর তিনেক আগে দেখেছিলাম তাকে। এলাকা ছাড়ার আগের রাতে শেষ চিঠিটুকু দিয়ে বিদায় নিয়েছিলেন উনি। সে প্রেম প্রস্তাবময় চিঠির ফিরতি উত্তর আমি তাকে এখনো দেইনি। কেমন আছো সীতা? আমি সংকোচ নিয়ে জবাব দিলাম। আলহামদুলিল্লাহ, আছি ভালোই। আপনার কি খবর ভাইয়া? উনি উজ্জ্বল করে হাসলেন। খারাপ নেই। শুনেছ নিশ্চয়ই, জাবিতে জব হয়েছে। হিস্ট্রি বিষয়ের লেকচারার পদে জয়েন হয়েছি। আমি ক্ষীণ হেসে মাথা ঝাঁকালাম। ভালো তো, ভালো খবর। তা বিয়ে শাদী করছেন না কেন? উনি চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর প্রাণহীন আওয়াজে বললেন, চিঠিটা তুমি পাওনি? আমি মিছিমিছি অবাক হওয়ার ভান করলাম, যেন তার চিঠি বিষয়ক ব্যাপারে সবই অবগত হয়েছি। কোন চিঠিটা? আপনি কিসের কথা বলছেন? ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফের স্বাভাবিক হয়ে তিন্নির গাল টেনে দিয়ে মিষ্টি করে বললেন, এইটা রিনি আপার মেয়ে না? খুব বড় হয়ে গেছে পিচ্চিটা। আপা কোথায়, ঈশিতা? তোফায়েল ভাই জানেন না আপার নেই। আমি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপা নেই। ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করা অবস্থায় মারা গেছে। তোফায়েল ভাই চমকালেন অনেকটা, ব্যথিত সুরে বললেন, আই এম সরি। আমি আসলে বাসার মানুষদের সাথে থাকি না এখন, আলাদা থাকি। তাই হয়তো জানতে পারিনি। ইটস ওকে। উনি কিছুক্ষণ আমতা আমতা করে প্রসঙ্গ এড়াতে বললেন, তিনি কি তোমাদের সাথে থাকে এখন? ওর বাবা কি দ্বিতীয় বিয়ে করে ফেলেছে? তিনি রাগে ফোঁসফোঁস করছে। তোফায়েল ভাই ওর দিকে চেয়ে বললেন, তিন্নির মতো এমন একটা সুইট লিটল রেডিমেড মেয়ে থাকলে মন্দ হতো না, বুঝলে? তিন্নি আর তার খালাকে দত্তক নিয়ে নিব শীঘ্রই। তিনি ঝাঁজ দেখিয়ে বলল, আমরা মোটেও কারো কাছে দত্তক যাচ্ছি না। আমাদের জন্য বাবাই আছে। আমার বাবাইকে চেনো তুমি? আমাদেরকে নিতে চাও জানলে খুব বকে দেবে তোমায়। তোফায়েল ভাই হেসে ফেললেন ওর কথায়। তাই? কিন্তু আমি তো তোমাকে দত্তক নিয়েই ছাড়বো সুইটি। এমন মাখনের ডিব্বার মতো একটা মেয়ের জন্য তার বাবার কাছ থেকে একটু একটু বকা খাওয়াই যায়। কিন্তু তোমাকে তো আমার সাথে যেতেই হবে, নো অপশন। দত্তক না যেতে চাইলে চুরি করব। এরই মধ্যে জাফর ভাই চলে এলেন। তিন্নির ফ্যাকাশে মুখটা উজ্জ্বল হয়ে এলো। ও এক ছুটে আমার হাত টেনে তোফায়েল ভাইকে শুনিয়ে বলল, বাবাই চলে এসেছে, চলো আম্মু। আমি ভ্রু কুঁচকালাম। এই মেয়ে কোন কাহিনী শুরু করলো? তোফায়েল ভাই বিভ্রান্তি নিয়ে তাকালেন। তিনি বুঝি তোমাকে এখন মা বলে ডাকে? মায়ের মতো আদর হলে বাচ্চারা এমনই করে। তোমার জন্য ভালোই হলো, ফ্রিতে বোনের মেয়ের মা হয়ে গেলে। আমি হাসির ছলে তার খোঁচা তাকিয়ে ফিরিয়ে দিলাম। শুধু ডাকে না, আমি ওর মাই। জন্ম দিয়েই মা হতে হবে এমন নীতি কোনো আইনে প্রণয়ন হয়েছে বলে আমার জানা নেই। হলেও আমি ঈশিতা সেসব আইন মানি না। তিনি আমার মেয়ে এবং আমারই মেয়ে। তোফায়েল ভাই হয়তো ভাবলেন বোন হারানোর শোকে আমার মেজাজ বিগড়ে গেছে। উনি প্রত্যুত্তরে বোকা বোকা মুখ করে চেয়ে আছেন। আরো কিছু বলতে যাবেন তার আগে জাফর ভাই গম্ভীর স্বরে বললেন, আমাদেরকে যেতে হবে। তিনি কাম। এতক্ষণ খেয়াল না করলে এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জাফর ভাই রেগে মেগে ফাটাকেষ্ট হয়ে যাচ্ছেন। তার চোখে আগুন। ওনার শীতল চাহনিতে ভেতরটা কেঁপে উঠল। আমি মাথা নামিয়ে চুপচাপ তিন্নিকে নিয়ে হাঁটা ধরলাম। তোফায়েল ভাই পিছু ডাকলেন, তোমার নাম্বারটা দিয়ে যাও ঈশিতা, বাসায় গিয়ে ফোন করব, জরুরি কথা আছে। আমি চেয়ে দেখলাম এবার বাপ মেয়ে একত্রে রেগে আগুন। পারলে এরা তোফায়েল নামে ছেলেটাকে গিলে খেয়ে ফেলে। আমি অসহায় বনে গেলাম। দেখেছেন, বলেছিলাম না এরা একজন আরেকজনের প্রতিচ্ছবি। মিলল তো। আমিও কম নই। আমি তাকে নাম্বার দিলাম, তবে ভুল নাম্বার। বাইকে উঠতেই তিন্নির এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওর। তিনি এক ছুটে আড্ডা জুড়ে দিল ওর সাথে। বন্ধুর বাবা ওদের দুজনকে দোকানে নিয়ে গেলেন। আমি তার বাইকের পেছনে বসে আছি তখনও। পরিবেশ ঝড় পূর্ববর্তী আকাশের মতো থমথমে। জাফর ভাইয়ের নীরবতাকে আমি জমের মতো ভয় পাই আজকাল।
তার মুড়সুট বুঝে সেই জম নীরবতা ভেঙে বললাম, অনেকদিন পূর্ণিমা হয় না, দেখুন না, এখনো কত মেঘ আকাশে, মাথার উপর আস্ত একটা চাঁদ, না দেখা গেলে রাতের সৌন্দর্য একেবারে ফিকে মনে হয়। উনি আকাশে তাকালেন না, তাকালেন ফ্রন্ট মিররে প্রতিবিম্বিত হওয়া আমার মুখে। কণ্ঠ শক্ত করে বললেন, ছেলেটা কে? কিছুক্ষণ চুপ থেকে শয়তানি বুদ্ধি চাপলো মাথায়। রসিয়ে রসিয়ে জবাব দিলাম, আমার প্রাক্তন, 2 মাস প্রেম করেছিলাম। জাবিতে লেকচারার পদে শিক্ষকতা করে, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমার, হলো না। তার আগে আপনি থাবা মেরে নিয়ে এলেন। জাফর ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দাঁতে দাঁত পিষে উনি বললেন, ভালোই তো, খারাপ কি? যাও, করে ফেলো বিয়ে এখন, নাম্বারটাও দিয়ে এসেছ। পুরনো প্রেমিক এখনো নিশ্চয়ই খুব চায় তোমাকে। চলে যাও না তার কাছে, হু কেয়ার্স? তা কি করে হয়? আমার স্বামী আছে, সন্তান আছে। তাছাড়া বিবাহিত মেয়েদের কজন সসম্মানে আপনাতে চায় বলুন? উনি দৃষ্টি ঘুরিয়ে তাকালেন, তার মানে তুমি যেতে চাও? আপনাতে চাইলেই চলে যাবে? আমি কখন বললাম আমি যেতে চাই? আপনি তো বিনা টিকেটে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে মুখিয়ে আছেন। ওনার আওয়াজ আরো কঠিন হলো, আমি মুখিয়ে থাকলে তোমাকে যেতে হবে? তিনি চলে এলো এরই মাঝে। আমাদের ঝগড়া এখানেই বিরতি নিল। তিন্নির অভিমানী বাপের বাইকের পেছনে চড়ে খুব হাসাহাসি করলাম, সে আর আমি। তার কাটা গায়ে পড়ল লবণ। পুরো রাস্তায় জাফর ভাই চুপ রইলেন, বাইক থেকে নেমেও কোনো কথা বললেন না আমার সাথে। আমাদের গলির মোড়ে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাইক দিয়ে গেট পর্যন্ত যাওয়াটা ঝুঁকিপূর্ণ হওয়ায় উনি তিন্নিকে কোলে তুলে নিলেন, মেয়েকে নামিয়ে ঢুকে যাচ্ছেন গেটের ভেতর। আমি অসহায় মুখ করে দাঁড়িয়ে রইলাম। তিন্নি বলল, বাবাই, ইস্যু কিভাবে আসবে? উনি ভাবলেশীন মুখে পূর্বের ন্যায় আধার টেনে জবাব দিলেন, জানি না। তিন্নি বলল, ওকেও নিয়ে আসো, ও ছোট মানুষ না, পড়ে গিয়ে ব্যথা পাবে তো। উনি বাড়ির দিকে ঢুকতে ঢুকতে বললেন, তোমার দরদ হলে নিজেই নিয়ে আসো কোলে করে, আমার নেই। তিনি ঢুকলো না ভেতরে। আমিও জেদ নিয়ে ওখানে ওভাবেই দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পেরিয়ে গেল, ওই ঘাটতেরা লোক ফিরে এলেন না। আমার মন খারাপ বাড়ল, চোখ দুটো ভিজে এলো জলে। জাফর ভাই পাক্কা আধা ঘন্টা পরে এলেন। তিনি চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল। আমাদের দুজনকে একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন উনি। এগিয়ে এসে তিন্নিকে আদেশ করলেন, ভেতরে যাও। আর ইস্যু, মুখে মুখে কথা নয়, যাও। তিনি মন খারাপ নিয়ে চেয়ে থেকে হতাশ হয়ে চলে গেল। জাফর ভাই এগিয়ে এলেন আমার কাছে। তার শ্যামরঙা চেহারায় তখনও অমাবস্যা। আমি পিট পিট করে তাকিয়ে রইলাম। উনি আশপাশটা পরখ করলেন একবার। কেউ নেই। আমি ভীত হলাম, থাপ্পড় টাপ্পড় মেরে দিবেন না তো আবার? শুষ্ক ঢোক গিলে মুখ খুলে কিছু আওড়াবো, তার আগে উনি আমার সমস্ত চেতনা শক্তিকে মিথ্যে প্রমাণ করে দিয়ে চট করে কোলে তুলে নিলেন আমায়। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে রইলাম তার বুকের উপর। প্রিয়তমের নৈকট্য দাবানলের মতো আগুন ধরালো ভেতরে। জাফর ভাইয়ের গা থেকে আশ্চর্য নেশাতুর পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। পুরুষালী তপ্ত শ্বাসগুলোর উষ্ণতায় প্রিয়তমা আমার ক্রমশ মাতাল হওয়ার জোগাড়। উনি গেটের ভেতরে ঢুকেও কোল থেকে নামালেন না আমায়। তিনি রান্নাঘরে কিছু একটা খুঁজছে। জাফর ভাই এই সুযোগে ঘরে নিয়ে এলেন আমায়। জন্মলগ্ন শিশুর ন্যায় খাটে শুইয়ে দিয়ে কানের কাছে ঠোঁট এনে মিহি আওয়াজে হুঁশিয়ারি দিলেন, ওই নাম্বার থেকে ফোন টোন এলে যদি ব্লক না করেছ, মাথায় তুলে আছাড় মারবো বলে রাখলাম। আমি খামচে ধরা তার শার্টের কলার ছাড়লাম না তখনও। উনি ভ্রুকুচকে ওভাবেই ঝুঁকে রইলেন। আমার ধ্যান কাটার নাম নেই। আমাদের অপরিমেয় আলাপন চলল চোখে চোখে। আচ্ছা, মানুষের বুকের ভেতর ঢুকে যাওয়ার কোনো তন্ত্রমন্ত্র জানা আছে কি আপনাদের? থাকলে চটজলদি বলে ফেলেন তো। তার বুকের ভেতর যত্রতত্র লুকিয়ে নিজেকে উদ্ধার করি আমি। এই বেকুলতা, অস্থিরতা যে আর মানা যাচ্ছে না। স্পষ্ট টের পাচ্ছি জাফর ভাইয়ের বুকে ধুকপুকানি বাড়ছে। আমি খানিক উস্কে তার ধুকপুকানি বাড়িয়ে দিলাম শতগুণ। আমার ঠোঁট ছিটকে অস্পষ্টে অচিরে বেরিয়ে এলো একটি জাদুকরী শব্দ, ভালোবাসি। হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটার কথা মনে আছে আপনাদের? পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
এই মুহূর্তে বসে ঠিক ওই গানটার কথাই মনে পড়ছে আমার। গাড়ির কাছ নামিয়ে মাথায় একটুখানি বের করে কান পেতে শুনতে লাগলাম শীতল বাতাসের গুঞ্জনটুকু। জাফর ভাই ধমকাতে আবার ভেতরে ঢুকিয়ে নিলাম মাথা। ঢাকা পার করে পদ্মা ব্রিজে উঠেছে আমাদের গাড়ি। ঢাকা ভেতরে যানজট পেরিয়ে এতটুকু পর্যন্ত আসতে বেশ বেগ পোহাতে হয়েছে। তবে ব্রিজের উপরের এই খোলা আকাশ ভুলিয়ে দিল সে অসন্তুষ্টি। দুপাশে যত দূর চোখ যায় কেবল পানি আর পানি। বিশাল পদ্মার বুক ছিঁড়ে আমরা ছুটলাম দিগন্তকে সঙ্গে নিয়ে। মাঝে মাঝে এই ভেবে অবাক হই, আমার এই 56,000 বর্গমাইলের এতটুকু আয়তনের দেশটা কি ভীষণ দারুণ রূপ নিয়ে দিন কাটায়। 7 দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে আজ আমরা রওনা হয়েছি বরিশালের উদ্দেশ্যে, তিন্নির ফুফি অর্থাৎ জাফর ভাইয়ের বোনের বিয়েতে। বিয়ের পরে প্রথম তার গ্রামের বাড়িতে যাচ্ছি। ভেতরে ভেতরে ভয় আর শঙ্কা সমানে কাজ করছে। জাফর ভাইদের বাড়িটা বরিশাল জেলার লাকুটিয়া গ্রামে পড়েছে। আপার কাছ থেকে শুনেছিলাম জাফর ভাইদের ওদিকের মানুষজন বেশ কনজারভেটিভ। যাওয়ার আগে জাফর ভাই মুখস্থ বিদ্যার মতো কিছু কথা শিখিয়ে দিলেন। ওখানকার কিছু মানুষের সম্পর্কেও আগেভাগে তথ্য দিয়ে রাখলেন, যেন তাদের সাথে মানিয়ে নিতে সমস্যা না হয় আমার। টানা 7-8 ঘন্টা জার্নির পর সন্ধ্যা নাগাদ বরিশালে পৌঁছাই আমরা। তিন্নিটা সারা রাস্তা ঘুমিয়েছে। বাড়িতে ফিরেই জাফর ভাই সোজা নিজের বাবা মায়ের ঘরে ঢুকলেন। আমার সাথে সকলকে পরিচয় করে দিয়ে তার আর খোঁজ নেই। তিনি সারা বাড়ি হৈ হৈ করে ছুটছে। এদিকে অসহায়ের মতো বসে আছি আমি। তবে যতটা ভীত হয়েছিলাম তেমন কিছুই ঘটল না। জাফর ভাইয়ের বাবা মা আমাকে সাদরেই গ্রহণ করলো। এসেই বুঝলাম এবারের প্রত্যেকটা মানুষ তিন্নিকে ভীষণ স্নেহ করে। রাতে জাফর ভাইয়ের সঙ্গে খাওয়া হলো না আমাদের। উনি ওনার চাচাতো ভাইদের নিয়ে আড্ডা জুড়ে দিয়েছে কোথাও। খাওয়া শেষে তরু আপু, জাফর ভাইয়ের বোন, আমাকে বলল, ভাবি, তোমাদের বিছানাটা উত্তরের ঘরে করে দিয়েছি। ওখানে ভাইয়া থাকতো আগে। ভাইয়া সম্ভবত আজ আর ঘরে শোবে না। তিন্নিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে জানাবে। তরু আপু জানে না তার ভাই কোনো কালে আমার সাথে এক বিছানায় শুয়ে অভ্যস্ত না। আমি জানতে চাইলাম, উনি খেয়েছে আপু? তরু আপু কিছুক্ষণ চেয়ে থেকে হুট করে জড়িয়ে ধরল আমায়। অকস্মাৎ তার কাণ্ডে বিষম খেলাম কিছুটা। কাঁদছে মেয়েটা। রিনা ভাবিকে খুব মনে পড়ে গেল তোমাকে দেখে। তোমাদের দুজনের চেহারায় খুব মিল। ভাবিও এভাবেই কথা বলতো। আপার কথা মনে পড়তে হুট করে খারাপ হয়ে গেল মনটা। নিঃশব্দে চলে গেলাম ঘরে। মাঝরাতে ঘুম ভাঙলো একবার জাফর ভাইয়ের ডাকে। আমি চোখ মেলতেই দেখি উনি বিভ্রান্তিকর মুখ নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। দুশ্চিন্তা হলো কিছুটা। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি ঘুমাননি? উনি কিছুক্ষণ গাইগুই করে বললেন, বদের হাড্ডিগুলো ওদের সাথে শুতে দিল না আমাকে। বলল, বউ থাকতে আবার বাইরে কেন শোবো? কথাটা বলতেও ভীষণ অস্বস্তি হচ্ছিল ওনার। মুখ তার অসহায়। মনে মনে হাসলাম। তিন্নিকে আরেকটু সরিয়ে জায়গা করে বললাম, ওপাশে শুয়ে পড়ুন। আপত্তি করে উঠলেন জাফর ভাই, না না, ওকে সরানোর প্রয়োজন নেই। সোফায় শুতে পারবো। আমি শুধু অনুমতি চাইতে তোমায় জাগিয়েছি। আমি জোরাজোরি করলাম না। উনি জোরাজোরি শোনার মানুষ না। জাফর ভাই সোফায় ঘুমিয়ে পড়লেন লক্ষ্মী ছেলের মতো। ভোরবেলা, আজ তরুপুর গায়ে হলুদ। গ্রামের বিয়ে সাদামাটা রীতির রেওয়াজগুলো একটু সকাল করে শুরু হয়। বাইরে হই হুল্লোড় চেঁচামেচি শুরু হয়েছে ইতোমধ্যেই। দরজার পাশে দাঁড়িয়ে শব্দ করে হাসছে 5ই মেয়ের দল। আমার ঘুম ভেঙে গেল। জাফর ভাইয়ের মা ডাকছেন সমান তালে। এবার ওনারও ঘুম উবে গেছে। উঠে দরজা খুলতে যাব তার আগে জাফর ভাই বলে উঠলেন, ইসু, মাথায় ঘুমটা দাও। আমার চাচি মামিরা খুব খুঁতখুঁতে স্বভাবের। আমি চাই না এমন ছোটখাটো বিষয়ের জন্য ওরা তোমায় কথা শোনানোর সুযোগ পাক। উনি না বললে এটা আমি নিজ থেকে করতাম। সুবোধ আমায় এতটুকু শিখিয়েছে, মানুষ সমাজ আর সংস্কৃতিকে বাদ দিয়ে কখনোই টিকে থাকতে পারে না। শহরের সংস্কৃতির সাথে গ্রামের সংস্কৃতির মধ্যে বিস্তর ফারাক। আমি আজন্ম ঢাকায় বেড়ে ওঠা মেয়ে। তাই বলে সে আধুনিকতা এখানে অটুট রেখে তাদের অস্বস্তি বাড়াতে কিংবা তাদের সংস্কৃতিতে অসম্মান করতে পারি না। নিজস্ব পছন্দ আর মানসিকতা কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, উচিত না। তবে সম্মানটুকু বোধহয় করাই যায়।
জলের মতো মাঝামাঝি মিশে যাওয়ার ভান করতে হয় যে কোনো পাত্রে। এটাকে আমি ঠিক হিপোক্রেসি বলি না, এটাকে বলে অন্যের যৌক্তিক সংস্কৃতিকে সম্মান করা। একটা জাতির সুখ আর শৃঙ্খলা অনেকাংশে নির্ভর করে সম্মানের উপর। বর্ণ জাতিভেদে নির্নিমেষে সবার উপরে সমান সম্মান থাকা প্রয়োজন। আমরা নিজেদের অন্যের থেকে বিচ্ছিন্ন করে ফেলি, কারণ তার পছন্দের সাথে আমার পছন্দের কোনো মিল নেই। অথচ এই বিচ্ছিন্নতায় বিশ্ব ব্রহ্মাণ্ডে হট্টগোল আর অশান্তি বয়ে আনে। এই পৃথিবীর আরো অনেক নম্র হওয়া বাকি। আমি সুন্দর করে ঘোমটা টেনে বললাম, তিন্নির পাশে শুয়ে পড়ুন না, সারা রাত সোফায় শুয়েছেন, শরীর ব্যথা হয়ে গেছে নিশ্চয়ই। উনি ওভাবেই ঘুমো ঘুমো চোখে চেয়ে থেকে মাথা ঝাঁকিয়ে একটু হাসলেন। আমি বিভ্রান্ত হলাম। জাফর ভাইয়ের আম্মা উঠোনে নিয়ে গেলেন আমায়। সেখানেও চলছে কত কত অদ্ভুত রেওয়াজ। পুরো উঠোন জুড়ে মহিলাদের কাজের ব্যস্ততা। আমার হাতে ধরিয়ে দেওয়া হলো ভারী ওজনের এক বাটনি। কাঁচা হলুদ বাটতে হবে। মেয়েদের গায়ে ছোঁয়ানোর হলুদটা বাটতে হয় তাদের ভাবিদের। জাফর ভাই তার ঘরের একমাত্র ছেলে, সেই সুবাদে ভাবির তকমা কেবল আমিই পেলাম আজ। বাটাবাটির কাজটা পারি না। জাফর ভাইয়ের আম্মা আমার অবস্থা দেখে বুঝলেন তা। উনি রাগ করলেন না, ভীষণ মমতার সাথে বুঝিয়ে দিলেন, আমি প্রায় এক বাটির মতো হলুদ বেটেছি। কিছুক্ষণ পর এগুলো গায়ে মাখিয়ে গোসল করানো হবে তরু আপুকে। তিন্নিটার ঘুম ভেঙেছে। চোখ কসলাতে কসলাতে আমার পাশে এসে দাঁড়ালো সে। তাকে দেখে একটা টুল এগিয়ে দিল একজন মুরব্বী। এ মনু, এহানে বউ। তিনি বরিশালের ভাষার সাথে আগে থেকে পরিচিত। তাকে আলাদা করে এর মানে বোঝাতে হলো না। শান্ত হয়ে বসে রইল মেয়েটা। কিছুক্ষণ পর তার সমবয়সী কয়েকটা বাচ্চা এসে নিয়ে গেল ওকে। এখানে ভীষণ মজা পাচ্ছে সে, নতুন অনেক বন্ধু পেয়েছে। রান্নাঘরের কাছে গিয়ে দেখি চাচিরা মাংস কাটছেন। আমি হাতে হাতে কাজ করে দিলাম কিছু। ছোট চাচি মাথায় হাত বুলিয়ে বলল, এই মাইয়া দেহি এক্কেরে হ্যার বইনের লাহান, রিনাও এরাম লক্ষ্মী আসিল। আমার বুকটা গর্বে ভরে উঠল। বড় চাচি আমাকে পিঠা বানানো শেখালেন। রান্নায় রান্নায় বিশদ আড্ডা জুড়ে দিলাম সকলে। শুনলাম তাদের মা চাচি আর নানি দাদিদের সেকেলে বিয়ের গল্প। রান্নাঘরে তুমুল হাসাহাসির মধ্য দিয়ে কেটে গেল পুরো সকাল। দুপুর নাগাদ তরু আপুকে হলুদ ছোঁয়ানোর পর্ব শুরু হলো। আপু পরেছে হলুদ সুতির শাড়ি, গায়ে কাঁচা গাঁদা ফুলের গহনা, ফর্সা মুখে হলুদের রংটা ভারী চমৎকার লাগছে। ঘাটের পাকা সিঁড়িতে বসানো হয়েছে আপুকে। আশপাশে বসে কিছু মহিলা বরিশালের আঞ্চলিক ভাষায় গীত গাইছে। আপুর সারা গায়ে হলুদ ছোঁয়াচ্ছে জাফর ভাইয়ের ফুফাতো ভাইয়ের বউ। আমি আর তিন্নি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বাচ্চা কাচ্চারা লাফিয়ে লাফিয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছে। জোয়ান বুড়োদের কাদা কালিতে মাখামাখি অবস্থা। চারিদিকে তুমুল হয়েছে। আমাকে কেউ কাদা ছোঁয়ানোর দুঃসাহস করলো না। জাফর ভাই কড়া করে হুঁশিয়ারি দিয়ে গেছেন সবাইকে, যেন তিন্নিকে আর আমাকে এসবের মধ্যে না জড়ায়। তার হুঁশিয়ারি ডিঙানোর সাহস করলো না কেউ। তরু আপু ভেজা কাপড় বদলে এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি, কিছু লাগবে বোধহয়, ভেতরে যাও। তিন্নি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাইলো। আমি তাকে একজনের কাছে বসিয়ে দিয়ে চলে এলাম। বাড়ি ফাঁকা। বাড়ির সব সদস্য এখন বাইরে। জাফর ভাইদের বাড়িটা বড্ড সেকেলে। প্রাচীনত্বে ভরা এই বাড়ির মাঝখানের বিশাল ফাঁকা জায়গা দিয়ে বিস্তর আকাশ দেখা যায়। নিচতলা দোতলা মিলিয়ে প্রায় 15টার অধিক ঘর। জাফর ভাইয়ের বাবা তার ভাই মিলে এখানে দুই পরিবার থাকে। নিচতলা ডিঙিয়ে বাইরে থেকে উকি দিলাম জাফর ভাইয়ের ঘরে। পুরো ঘর অন্ধকার, কাউকে স্পষ্ট দেখা যাচ্ছে না বাইরে থেকে। তার ঘরটা ভুতুড়ে ধরনের। ঘরে কৃত্রিম আলো না জ্বালালে দিনের বেলাতেও বেশ গা হিম করা আধার নামে। ভেতরে নিঃশব্দে ঢুকে হাত হাতড়ে সুইচ খুঁজতে লাগলাম। তখনই দরজার ছিটকিনি লাগানোর আওয়াজ হলো। কারো পদধ্বনির ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি। মানুষটার শরীরের মাতাল করে ওই গন্ধটা চিনতে এতটুকু অসুবিধা হলো না বোধহয়। আমি চুপটি করে দাঁড়িয়ে রইলাম। হৃৎপিণ্ড একত্রে দামামা বাজাচ্ছে সন্তর্পণে। উনি আমার অস্থিরতা টের পেলেন না। টের পেলেন না স্বচ্ছ দিগন্তের নিচে থাকা একজনের হৃৎপিণ্ডের ভূমিকম্প। লম্বাটে জাফর ভাই আজ খানিক লাজ লজ্জা ভুলে গেলেন। নির্লিপ্তে মুখোমুখি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। আমি চোখ তুলে তাকাতেই তার শক্তপোক্ত দুই হাত পরম আবেশে ছুঁয়ে গেল আমার নরম গাল। ভেজা চিপচিপে হলুদের আস্তরণ বসে গেল আমার পেলব গালে। আড়ষ্টতায় চোখ বুজে নিলাম। ততক্ষণে অঘটন যা ঘটনার ঘটিয়ে চুপিসারে পালিয়েছে সেই বেয়ারা পুরুষ।
দরজায় দেখা যাচ্ছে তার চলে যাওয়ার শেষ অবয়বটুকু। কেউ নেই এখানে, কেউ দেখলো না, সাক্ষী হলো না এই লাজুকতার। তবুও পরম শিহরণ সইতে না পেরে ওনার আঁচলে নিজের মুখ ঢেকে নিলাম আমি। ইস, কি লজ্জা! পুরো উঠোন দখল করে প্যান্ডেল করা হলো পরদিন। লাল নীল ঝাড়বাতিতে রঙিন হয়ে উঠেছে মির্জাবাড়ির দেয়ালগুলো। আত্মীয় স্বজনে ভরপুর চারিদিক। জাফর ভাই তুমুল ব্যস্ত সময় পার করছেন বোনের শ্বশুর বাড়ির মানুষদের আপ্যায়নকে ঘিরে। ঘুম থেকে উঠে এখনো তার দর্শন মিলল না। তিন্নিকে কিছুক্ষণ আগে একটা লেহেঙ্গা পরিয়ে সাজিয়ে দিয়েছি, সে তার ফুফির কাছে। জাফর ভাইয়ের মা আমাকে একটা শাড়ি দিয়ে গেলেন কিছুক্ষণ আগে। শাড়িটা গতকাল জাফর ভাই কিনে এনেছেন সদর থেকে। কারচুপির কাজ করা জর্জের শাড়ি, জলপাই রঙের। সমস্যা হলো, গুছিয়ে শাড়ি পরার ব্যাপারটা এখনো বুঝি না আমি। কোনো মতে জড়িয়ে নেই আর কি। কিন্তু আজ তো তেমন করলে হবে না। নতুন বউ, তার উপর বিয়ে বাড়ি। ভরা বিয়ে বাড়ির কারো সামনে কুচি টুচি খুলে গেলে অবস্থা বেগতিক। কিন্তু কাকে বলবো? সবাই তো যে যার মতো ব্যস্ত। এহেম আতঙ্কময় দুশ্চিন্তার মধ্যে জাফর ভাইয়ের ফোন এলো। কোথায় তুমি? রেডি হয়েছ? তিন্নিকে নিয়ে নিচে আসো, চাচিরা সব তোমার জন্য বসে আছে। তুমি এলে একসাথে প্যান্ডেলে বসবে বলে। কিন্তু আমি তো আপনার সাথে খাবো। মুখ ছিটকে কথাটা অচেরে বেরিয়ে এসেছে। জাফর ভাই কিছু বললেন না, চুপ রইলেন। আমি ফের বললাম, আমি শাড়ি পরতে পারছি না, কুচি খুব ঢিলে হয়েছে, আমাকে একটু পাঠাবেন উপরে? আম্মা আসবে কিভাবে? আমার সময় কোথায়? কিছুক্ষণ ভেবে বললেন, অপেক্ষা করো, 10 মিনিট পর আমি আসছি। আপনি এসে কি করবেন? আপনি কি শাড়ি পরাতে? কথাটা সম্পূর্ণ করার আগে উনি ফোন কেটে দিলেন। গুনে গুনে 10 মিনিট পরই এলেন জাফর ভাই। আমি চোখ মুখ কুঁচকে চেয়ে আছি। লজ্জা আর অস্বস্তি একত্রে ঘিরে ধরেছে। উনি দরজা আটকে বললেন, দেখি কোথায় সমস্যা, কুচিতে? আমি দীর্ঘশ্বাস ফেলে মাথা উপর নিচ করলাম। ঢিলো হয়ে যায়, একটু পর পর পায়ের সাথে টান লাগে, তারপর খুলে যায়। উনি মনোযোগ দিয়ে কুচির দিকে চেয়ে থেকে কি যেন ভাবছেন। ড্রেসিং টেবিলের উপর থেকে কিছু পিন এনে আবার সামনে দাঁড়ালেন। গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে এক হাতের সাহায্যে খুলে ফেললেন প্যাটের ভেতর গুজে রাখা আমার এলোমেলো সব কুচি। আমি বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। চোখ বেরিয়ে আসছে কোটর থেকে। উষ্ম লজ্জায় শরীরে কাঁপুনি ধরল। জাফর ভাই নির্লিপ্ত। সে খেয়াল করে দেখলো পেটিকোটের গিটটুকু খুব হালকাভাবে লাগিয়ে রেখেছিলাম আমি। উনি পুনরায় টাইট করে বাঁধলেন ফিতেটা, তারপর যত্ন নিয়ে কুচি তুললেন পুনরায়। কুচির ভাজে ভাজে পিন লাগালেন কিছু। শাড়ির সব দিকে সামঞ্জস্যতার ব্যাপারটা ঠিক করলেন বেশ সময় নিয়ে। ভাঁজ করা কুচি সমেত এগিয়ে আসতেই শুষ্ক ঢোক গিলে চিৎকার দিয়ে আমি বলে উঠলাম, আমাকে দিন, বাকিটা আমি করতে পারবো। উনি দিলেন না। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে নিজেই ঠিক করে কুচি ঢুকিয়ে দিলেন পেটিকোটের ভেতরে। অযাচিত স্পর্শ লাগতেই চোখ বুজে ফেললাম। আঁচলটা পড়েছিল মেঝেতে। উনি ওটাও তুলে বুকের উপর রাখলেন। অতঃপর বাকিটা খানিক লজ্জার। অদৃশ্য কিছুটা হাসি দেখা গেল তার ঠোঁটে। কি বেহেলাস দৃষ্টি তার। দৃষ্টি বিনিময়ের এক পর্যায়ে উনি আমার দীর্ঘ চুল খুলে দিলেন একটানে। আমার ঘন কালো লম্বা চুলগুলো কোমর পেরিয়ে বহু দূরে ছুটে গেছে ততক্ষণে। জাফর ভাই নেশা ধরানো দৃষ্টিতে টানা 1 মিনিট পলকহীন তাকিয়ে রইলেন। বাতায়ন থেকে আসা বাতাসের ঝাপটায় উঠছে আমার কেশ। কপালের দিকে ছোট চুলগুলো কানের পেছনে সযত্নে গুজে দিলেন এবার। পুরোটা সময় আমি আগের মতো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম কেবল। চিন্তা আর কথার খেয়ে হারিয়ে যাচ্ছে। নিউটনের থার্ড ল এর বিষয়টা ঠিক কি আমি জানি না। শুনেছি খুব জটিল নিয়ম, সহজে না বুঝতে পারার মতো। আমার এই মুহূর্তে মনে হচ্ছে জাফর ভাই নামক মানুষটা সেই নিয়মের থেকেও জটিল কিছু। পৃথিবীর সমস্ত সমীকরণ আমি বুঝছি না কেবল তাকে। তাকে বোঝা আমার মতো ক্ষুদ্র বয়সের ঋষিতার পক্ষে প্রায় দুঃসাধ্য ব্যাপার। যাওয়ার আগে জাফর ভাই সোনালী রঙের একটা হিজাব বের করে দিলেন আলমারি থেকে। মিহি আওয়াজে আদেশ করলেন, শাড়িটার সাথে এটাও কিনেছিলাম। চুল খুলে একদমই প্যান্ডেল আসা যাবে না, হিজাব পরো, সময় 10 মিনিট, বাইরে অপেক্ষা করছে। আমি তার যাওয়ার পানে বিভ্রান্তি নিয়ে চেয়ে রইলাম। হলো কি? হিজাবই যখন পরাবেন তো চুল কেন খুলেছিলেন? চাচিদের সাথে বসার কথা থাকলেও জাফর ভাই কিভাবে কিভাবে যেন আস্ত এক আলাদা টেবিল আমাদের তিনজনের জন্য ম্যানেজ করে ফেললেন এরই মধ্যে। দেখলাম
আমার শ্বশুর শাশুড়ি বেশ আগ্রহ নিয়ে লোকজনদের আমাদের টেবিলটা সাজাতে বলছে। চেয়ারও দিলেন কেবল 3টা, মাঝখানে কাচের টবে রাখা হলো 3টে সতেজ গোলাপ। আমি অবাক হয়ে চেয়ে আছি। বিয়ে বাড়িতে ঘরের মানুষরা সচরাচর এত বিশেষ খাতির পায় না। আমি পেলাম। কেন পেলাম কে জানে। বাবা বললেন, আম্মু বসে পড়ো। আমি বললাম, আপনিও বসে পড়ুন না বাবা, একসাথে খাই। সারাদিন দৌড়ঝাঁপের মধ্যে খাওয়ার সময় পাননি নিশ্চয়ই। উনি হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরা খাও, জাফর তোমাদের জন্য এগুলো করেছে। বাবা চলে যেতে জাফর ভাই নিজের অস্বস্তি লুকিয়ে মেয়েকে বললেন, কি দিব তোমায়? গরুর মাংস আর চিংড়ি মাছটা অ্যাভয়েড করি কেমন? অ্যালার্জি নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। তুমি চিকেন দিয়ে খাও। তিনি বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। খাওয়ার মাঝে বলল, বাবাই। জাফর ভাই তাকালো। ইউ আর লুকিং ভেরি চার্মিং। উনি হাসলেন, তাই? ইউ আর অলসো লুকিং ভেরি প্রিটি মাই প্রিন্সেস। অ্যান্ড টিস্যু। আমি ভেবেছিলাম আমার প্রসঙ্গটা উনি সন্তর্পণে এড়িয়ে যাবেন, কিন্তু ওই যে বললাম, তাকে আমি বুঝি না। আমার সেই থিওরিকে সত্য প্রমাণ করে দিয়ে বেশ স্বাভাবিক স্বরে উনি বললেন, ইস্যুকেও প্রিন্সেসের মাম্মামের মতোই লাগছে। প্রিটি প্রিন্সেসের প্রিটি ইস্যু। আমার ঠোঁট জুড়ে ছড়িয়ে গেল প্রশান্তের নীরব হাসি। আমি কাবাব খেতে ভীষণ পছন্দ করি। উনি 4-5টা কাবাব দিলেন আমার প্লেটে। খেতে খেতে আর চোখে তাকালাম তার দিকে। বোনের বিয়ে উপলক্ষে চমৎকার ডিজাইনের সাদা পাঞ্জাবি পরেছে জাফর ভাই। কোনোই অবধি গুটিয়ে রাখা হাতার ভেতরের পশমগুলো মেঘের মতো ভাসমান। হাতে সিলভার রঙের একটা ঘড়িও আছে, চাপদারিতে সূক্ষ্ম সামঞ্জস্যতার ছাপ। ঝাঁকড়া চুলগুলো জেল দিয়ে পেছনের দিকে সেট করা। এত কিছুকে জীবন দিয়েছে তার মুখের ওই নির্লিপ্ততা আর শক্ত ব্যক্তিত্ব। উনি মেয়েকে খাইয়ে দিচ্ছেন। আমি ওভাবেই চেয়ে এক মুহূর্তে থমকালাম। আমার অন্তরাত্মা জুড়ে আবারও শুরু হলো তুমুল প্রেমান্দোলন, তীব্র বিদ্রোহ। উপলব্ধি করলাম তাকে চোখের সামনে মন ভরে দেখতে পাওয়াটা পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক বিষয়। আমার আক্ষেপ বাড়ল, ভীষণ আক্ষেপ। নারীর সৌন্দর্য নিয়ে সহস্র কবিতা রচনা করে ফেলা কবিরা কেন পুরুষদের নিয়ে কিছু লিখে না, তা ভেবে আক্ষেপ। আমি কবি হলে লিখে ফেলতাম। আমার তো ঠিকই লিখতে ইচ্ছে করছে জাফর নামক মানুষটার নিখুঁত সৌন্দর্য বর্ণনা করে লিখে ফেলি শখানেক প্রেমের কবিতা, যে কবিতার একনিষ্ঠ আবৃত্তিকারীও কেবল আমিই হতে চাই। আমার ধ্যান ভাঙল জাফর ভাইয়ের ইশারা ইঙ্গিতে করা খোঁচায়। উনি মেয়েকে উদ্দেশ্য করে রসিয়ে রসিয়ে বললেন, তিন্নি, তোমার আম্মুকে এমন গিলে খাওয়ার চোখে তাকিয়ে না থেকে খাবার শেষ করতে বলো। আমি জানি আমি সুন্দর, এত মানুষের ভিড়ে এভাবে চেয়ে থাকাটা বিব্রতকর। পুরুষ মানুষেরও লজ্জা হয়। তাকে বলো মানুষটা তারই। আমি যত্রতত্র চোখ সরিয়ে নিলাম। বাপের বজ্জাত মেয়ে আর সে মিলে হাসলো মিটিমিটি। কত বড় বেজ্জতির কথা বলুন। আজ 25শে ডিসেম্বর 2019। গত বছরের এই দিনে জাফর ভাইয়ের বউ হয়ে তার বাড়িতে পা রেখেছিলাম আমি। মনে হচ্ছে সেদিনেরই তো কথা। সাদা 3 পিস পরিহিত, সম্পূর্ণ বিভ্রান্ত, ভীত এক যুবতী, সংসারের কিছুই না বোঝা এক ঊনবিংশ তরুণী। সত্যি, সময় কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? কয়েক দফার বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরো এক বিপদ এসে হাজির। আজকাল কারো অসুস্থতার খবর শুনলেই ভারী দুশ্চিন্তা হয়। ছোট ভাই সকালে ফোন করে বলল, আমার শরীরটা ভালো নেই। আমি যেন যত দ্রুত পারি বাড়িতে চলে যাই তিন্নিকে নিয়ে। জাফর ভাই অফিস থেকে ছুটি নিতে পারলেন না। আমাদেরকে নারায়ণগঞ্জ নামিয়ে দিয়ে অফিসে চলে যেতে হলো তাকে। হয়তো রাতে আসবেন। তুমুল বিপদ আশঙ্কা নিয়ে দরজায় বেল বাজাতে আমাকে আশ্চর্য করে দিয়ে দরজা খুলে দিলেন স্বয়ং আম্মা, একেবারে সুস্থ, হাসি খুশি এক মধ্যবয়সী নারী। আমি অবাক বিস্ময় নিয়ে চেয়ে আছি। আম্মা তিন্নিকে পেয়ে আর কাউকেই চিনলেন না, খেয়াল করলেন না আমার বিস্ময় ভাব। ওকে কোলে নিয়ে আদর করতে করতে ঘরে চলে গেলেন। আমি প্রকোপ রাগ দেখিয়ে বললাম, এসব কি আম্মা? তুমি না অসুস্থ? রাশেদ বলল তোমার শরীর গুরুতর খারাপ, কিন্তু তুমি তো দেখছি দিব্যি ভালো, অলিম্পিকে খেলতে যাওয়ার মতো তরতাজা। তোমার ছেলে এত বড় নগ্ন মিথ্যেটা কেন বলল? আমি কত ভয় পেয়েছি, এই গাধার ধারণা আছে? আম্মা আমার রাগকে পাত্তা না দিয়ে বললেন, জামাই কই? রাখো তোমার জামাই, সে তোমাদের সার্কাস দেখতে আসবে কাজ ফেলে। আসুক নয় খবিশাস, তুমি যদি ওকে ঝাড়ু পেটা না করেছ আম্মা,
আমি আজই বাসায় চলে যাব। কিছুক্ষণ পরে বাবা আসলেন। বাবা হয়তো কোরআন তেলাওয়াত করছিলেন ঘরে বসে, মাথায় টুপি। বাবাকে দেখা মাত্রই আমার আহ্লাদ চুইয়ে চুইয়ে পড়ল। আমি রাশেদার আম্মাকে নিয়ে অভিযোগের ঝুড়ি খুলে বসলাম তার কাছে। কিন্তু কি, এখানেও একই হাল। বাবা বিষয়টাকে একেবারে আমলে না নিয়ে নাতনির সঙ্গে আলাপ জুড়ে দিলেন। জামাই কই? জাফর কখন আসবে? তোর আম্মাকে বললাম কিছু ছোট মাছও আনা দরকার। জাফরটা নদীর ছোট মাছ খেতে বেশ পছন্দ করে, কিন্তু সে শুনলই না। জামাইকে নাকি সে বড় মাছই রেঁধে খাওয়াবে। বোয়াল এনেছি সকালে একটা, বললাম ইস্যু এলে পরেই কাটো। ওর আবার বড় মাছ দেখে আনন্দ হয়। মহিলা সকালেই কেটে ফেলেছে। তোর মাকে নিয়ে আর পারা যায় না, বুঝলি? আমি অবিশ্বাস নিয়ে চেয়ে রইলাম। এরা ঠিক কোন নাটকের শুটিং করছে বোঝা গেল না। রাশেদ বাসায় ফিরল বিকেল নাগাদ। দরজা খুলেই কান টেনে ধরলাম শয়তানটার। রাশেদ খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এ আপা, লাগছে তো, ছাড়। ছাড়বো? তোকে চ্যাংদোলা করে যদি গাছে না ঝুলিয়েছি, তো আমিও ঈশিতা মির্জা না। বাহ, এখন থেকে স্বামীর পদবি নিয়ে গর্ব করা শুরু করেছিস? দুদিন পর তো মামলা ঠুকে দিবি রে। তিন্নিকে নিয়ে একাই এসেছিস, আর কাউকে দেখছি না যে। তোর মাননীয় স্বামী মহোদয় কোথায়? আমার রাগ বাড়ল। সজোরে থাপ্পড় মারলাম পিঠে কয়েকটা। আসবে? তোর ইচ্ছামি দেখার জন্য বসে আছে আসতে? বয়স বেশি হলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে নিতাম। কত বড় বদের হাড্ডি। রাশেদ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে আম্মার সামনে গিয়ে টিপ্পনি কেটে বলল, এমন ইসকামেও তো কাজ হলো না। তো শ্রদ্ধেয় স্বামীকে কি তথ্য প্রেরণ করলে সে যত্রতত্র শ্বশুরবাড়ি এসে হাজির হবে সেটা বল। মানে? মানে কিছু না, তোর স্বামীর আশা চাই আজ। আমি বিভ্রান্ত হয়ে আম্মার দিকে তাকিয়ে আছি। বাবাও নীরবে থেকেও রাজকবি বুলিকে সায় দিচ্ছে। আমি এদের আচার আচরণ বুঝতে পারছি না ঠিক। ঘরে ফিরে প্রতিবারের মতো এবারও আম্মা ওই একই বিষয় নিয়ে একগাদা পরামর্শ শোনালেন। আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে দিচ্ছি। তুই কি আমার একটা কথাও শুনবি না? আমি ঝাঁজ দেখিয়ে বললাম, কি শুনবো আম্মা? তুমি এসব বলার জন্য আমাকে অসুস্থতার কাহিনী করে এখানে আনিয়েছ? আম্মা নরম হয়ে এলেন, সামনে বসে হাত রাখলেন মাথায়। তোর জীবনটা এভাবে আর কতদিন যাবে বল? আম্মা, আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমি সুখে নেই? বাচ্চা বাচ্চা করে মাথা খেও না দয়া করে। তিনি ছাড়া আর কোনো সন্তান আমার চাই না। ও আমার জন্য যথেষ্ট। আম্মা কঠিন করে বললেন, আমি কি ইঙ্গিত করছি তুই ভালো করে বুঝতে পারছিস? কি ইঙ্গিত করছো? ওনার সাথে এক ঘরে কেন থাকি না? তুমি জানো এক ঘরে থাকি কি থাকি না? বাড়াবাড়ি শুরু করেছো খুব। এসব নিয়ে আর একটাও কথা না। আমার মাথায় হাত দিয়ে বল, তোরা একসাথে থাকিস কিনা? জাফর তোকে ভালোবাসে তো? মা, আমি দীর্ঘশ্বাস ফেললাম। বাসে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না মা। জাফর ভাই আর আমার মধ্যে সম্পর্ক স্বাভাবিক। আমরা দুজন দুজনকে মেনে নিয়েছি। যেসব ব্যাপার তুমি আশা করছো, এমন পরিস্থিতি আসতে আরো সময় লাগবে। তোমার বোঝা উচিত, আপার মৃত্যু 2টা বছরও ভালো করে পূরণ হয়নি। এরই মধ্যে তুমি বাচ্চা নেওয়ার কথা কিভাবে ভাবতে পারো? রিনার সাথে তোদের বাচ্চা নেওয়া না নেওয়ার কোনো সম্পর্ক নেই। রিনা মৃত্যুর আগ পর্যন্ত চাইতো জাফরের সাথে তোর বিয়ে হোক। তোরা সুখে থাক, এটাও নিজেও চেয়েছে। কিসের পিছুটা নিয়ে পড়ে আছিস? আম্মাকে বোঝানো গেল না আমাদের কোনো পিছুটার নেই, তবে কিছু কিছু ব্যাপার সহজ রূপ নেওয়ার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। জাফর ভাইকে আমি কেবল সেই সময়টুকু দিচ্ছি। যেদিন সে নিজ থেকে আমার কাছে আসতে চাইবে, সেদিনই আমি তাকে বিনা বিধি নিষেধে প্রশ্রয় দেব। তার আগ পর্যন্ত একটা সম্মানজনক সংসার অব্যাহত থাকুক। মন মেজাজ চটে গেল এদের কাণ্ডে। দুপুরে বাবার হাতে ভাত খেয়ে ঘুম দিলাম একটা। তিনি ওর মামার সাথে আড্ডা জুড়ে দিয়েছে। বিকেলে ঘুম ভাঙলো কয়েকজনের কথার আওয়াজে। বিছানা ছেড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি জাফর ভাই বসে আছেন সবার সাথে। তার কোলে তিন্নি, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখাবয়বে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আমাকে দেখে কেমন অস্থিরতা নিয়ে তাকালেন। আমি বিভ্রান্ত হলাম। আমার অসুস্থতা নিয়ে তাকে তো আমি ফোন করে সত্যটা বলে দিয়েছি। তারপরেও কেন এলেন হুট করে? বাবা বলল, তোমার ভাইয়ের কাণ্ড দেখো, ছেলেটাকে পেরেশানি করিয়ে আনিয়েই ছেড়েছে। আমি চোখ মুখ কুঁচকে বললাম, কি হয়েছে? কি বলেছিস তুই ওনাকে?
রাশেদ দিনের বেলা আকাশের তারা গোনার ভান ধরে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। এই হারামি, উপরে সিলিং, আকাশ তোর থেকে অনেক দূরে, তারা উঠতে রাত বাকি। এদিকে তাকা, কি বলেছিস ওনাকে? এই বদের হাড্ডিকে আর কে পায়? ও নিষ্পাপ একটা মুখ করে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল, যেন এখানে কি হচ্ছে তা তার অবগত হওয়ার কথা না। আম্মা আব্বা মিটিমিটি হাসলেন। আমার রাগ তরতর করে বাড়ছে। আম্মা বললেন, জাফরকে ঘরে নিয়ে যা, বেচারাকে এতগুলো দুশ্চিন্তা না দিলেও হতো। তোর ভাইটাকে নিয়ে আর পারা যায় না। বুঝতে বাকি রইল না, ঘটনার মূলে এই দুই সদস্য রয়েছে। জাফর ভাই ঘরে চলে গেলেন। আমি তার জন্য শরবত বানিয়ে নিলাম। ওনার ঘর্মাক্ত ক্লান্ত মুখটা দেখে ভারী মায়া হলো। অফিস থেকে সোজা এখানে এসেছে নিশ্চিত। মুখের সামনে শরবতের গ্লাসটা ধরতে জাফর ভাই অসহায় চোখে তাকালেন। আমি ওই দৃষ্টির ভাষা বুঝলাম না। জাফর ভাই শরবত খেলেন না, হাত থেকে গ্লাসটা নিয়ে সেন্টার টেবিলে রেখে দিলেন। উঠে কিছুক্ষণ শান্ত চিত্তে চেয়ে থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরলেন আমায়। হুট করে এমন করায় বিষম খেলাম কিছুটা। তার নিঃশ্বাসের গতি শুনতে পাচ্ছি স্পষ্ট। উনি এমন ভাবে আমাকে জড়িয়ে ধরে রাখলেন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব কোথাও। এমন ভাবে ওনার হৃৎপিণ্ডের ওঠানামা বাড়ল যেন কয়েক ঘন্টা আমাকে না দেখতে পেয়ে তার প্রাণ বেরিয়ে আসার পথে। তার শক্ত আলিঙ্গনে আমার নিঃশ্বাস আটকে এলো। নড়চড় করতে গেলে উনি আরো শক্ত করে জাপটে ধরছেন। আমি আলতো করে পিঠে হাত রাখলাম। খানিক স্পর্শের সান্ত্বনা পড়তেই শিথিল হয়ে এলো তার গা। আমি স্পষ্ট টের পেলাম উনি কাঁদছেন। নীরব নিঃশব্দ কান্না, যে কান্নায় আওয়াজ না হলেও হৃদয়ের ভাঙন টের পাওয়া যায় পরিষ্কার। শেষবার ওনাকে এভাবে কাঁদতে দেখেছিলাম আপার মৃত্যুর দিন। দুশ্চিন্তা বাড়ল। আমি মোলায়েম স্বরে বললাম, কি হয়েছে? উনি জবাব দিতে পারলেন না। আমি এবারও হাত বুলালাম তার পিঠে। পাজিটা কি বলে আমার স্বামীকে কাঁদিয়ে দিল? আচ্ছা করে বকে দিব ওই বাদরকে। আমার অবুঝ জাফর ভাই আরো জোরালো করলেন তার হাতের বাঁধন। আমাকে নিজের বুকের মধ্যে এক্ষুনি ঢুকিয়ে ফেলবেন এমনই তার কামনা। ওনার কণ্ঠে বেকুলতা। আমি অসম্ভব ভয় পেয়েছি ইস্যু। পাগলের মতো ছুটে এসেছে তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। আমার বুকের ভেতরটা এখনো শান্ত হচ্ছে না। খুব অস্থিরতা কাজ করছে। তোমার কিছু হয়ে গেলে আমি সত্যি মরে যেতাম। আল্লাহ তোমাদের ক্ষতি দেখার মতো দুর্দিন আমার জীবনে কখনো না আনুক। আমার ভেতর গলে বেরিয়ে এলো এক ভারহীন প্রলম্বিত শ্বাস। আম্মাকে ডেকে এনে এক্ষুনি বলতে ইচ্ছে হলো, আম্মা দেখো তুমি, আমি অসুখী না। জাফর ভাই আমাকে ভালো রেখেছে। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে আম্মা। এর চেয়ে বেশি ভালোবাসা আমি ঈশিতার কোথায় পেতাম বলো? রাশেদ দা বিশ্ব ফাজিলকে গুনে গুনে 4টা থাপ্পড় মারার অভিলাষ থাকলেও মারতে পারলাম কেবল 2টো। আর ও 2টো মারার জন্য হাত নিষ্পিস করছে। আমার ভদ্রলোকের জন্য তা হয়ে উঠল না। ওকে কাছে পেতেই পুরো বাড়ি আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়। বজ্জারটাকে আর নাগালে পাই না। জাফর ভাই কয়েক দফা ধমকেছেন। তার রাম ধমক খেয়ে আমি থামলাম। রাশেদ থামলো না। আশেপাশে ঘুরঘুর করে আমাকে উস্কানি দেওয়াই ওর ধান্দা। ওকে দেখলেই মেজাজ খারাপ হচ্ছে। কিন্তু রাশেদ তো রাশেদই, ওর হেলদোল নেই। সমানে হেসে যাচ্ছে। আরে ভাই বিশ্বাস কর, আমি তো শুধু বলেছি আপা রিক্সা থেকে পড়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোর স্বামী যা আকাশ কুসুম এক করে চিন্তা করে ফেলবে এমনটা কে ভেবেছে? শুধু রিক্সা থেকে পড়ে গেছে বলেছিস? কসম আপা, এটাই বলেছি। এতটুকু কথায় ভাই এমন পাগল পাগল হয়ে বউ দেখতে এসে পড়বে ভাবি নাই। কি টুরু লাভ রে তোদের! আমি তখনও জানতাম না এদের মাথায় কি চলছে। সন্ধ্যায় আমার কিছু কাজিন এলো বাসায়। আমাকে আম্মা ঘর থেকে বের করে নিজের ঘরে নিয়ে এলো। জাফর ভাই আব্বার সাথে বাজারে গেছে। তিন্নিটা ওর মামাদের সাথে আমার ঘরে। বিচ্ছুগুলো কি করতে চাইছে বোঝা গেল না। রাতে প্রতিবেশী শানু আন্টিদেরও দাওয়াত করা হলো। আন্টির সাথে আম্মার খুব ভাব। আন্টি আর আম্মা মিলে হরেক রকমের খাবার রান্না করলো। পুরো বাসা জুড়ে আনুষ্ঠানিকতার আভাস। রাতের খাবারটা সবাই একসাথে বসে খেয়েছি। খাবার মাঝখানে তিন্নি বলল, নানু, ইস্যুকে কখন সাজাবে? আই এম এক্সাইটেড টু সি হার ইন রেড। আমি আর জাফর ভাই বিস্ময় নিয়ে তাকালাম। কিসের রেড নিয়ে কথা বলছে এই মেয়ে?
খাওয়া শেষ করে আম্মা নিজের ঘরে নিয়ে আলমারি থেকে বের করে দিলেন এক লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা জাফর ভাই আমাকে বিয়েতে দিয়েছিলেন। সেদিন তো আর পরা হয়নি। তুমুল মানসিক দ্বন্দ্বের মধ্যে ঘরোয়া জামা কাপড়ে বিয়েটা হয়েছিল আমাদের। আজ শাড়িটা দেখে বেশ বিস্মিত হলাম। রংটা চকমক করছে এখনো। পার্লার থেকে একজন আপু এলো। আমাকে অবিকল সাজানো হলো নতুন বউ রূপে। আমি তখনও বিভ্রান্ত। কিছু জিজ্ঞেস করতে নিলে আম্মা থামিয়ে দিচ্ছেন। তিনি কোলে একটা পুতুল নিয়ে পিট পিট চোখে আমাকে সাজতে দেখছে। চোখে মুখে মুগ্ধতা। নববধূ সাজিয়ে আমাকে রেখে যাওয়া হলো আমার ঘরে। রাশেদরা এতক্ষণ ফুল দিয়ে সাজিয়েছে ঘরটা। অবিকল বাসরের সাজ। খাটের মধ্যমণিতে বসে আছি। মনে মনে হাসি পাচ্ছে ভীষণ। কিছুক্ষণ পর কাজিন আর রাশেদের বাকবিতণ্ডা শোনা গেল দরজার বাইরে। সম্ভবত টাকা নিয়ে বার্গেনিং চলছে। জাফর ভাইয়ের পকেট মারা ধান্দা করছে হারামিগুলো। শান্ত সভ্য জাফর ভাই ওদের দাবি সম্পূর্ণ করতে আপত্তি করল না। পাক্কা 7,000 টাকা ঢেলে তবেই ঘরে ঢুকতে পেরেছে বেচারা। আমি ভেতর থেকে হাঁক ছাড়লাম, যদি ভাগে না পেয়েছি রে, তোর চাঁদাবাজি আমি ছুটাবো রাশেদের বাচ্চা। রাশেদ বলল, তুই আপাতত বাসর কর আপা, টাকা দিয়ে কাজ নেই তোর। কত বড় বেফাঁস ছেলে ছোকরার জমানা এসেছে, চিন্তা করেছেন? বোনকে বাসর করার পরামর্শ দিচ্ছে। আমি কটমট করতে করতে নিজের টাকা উসুল করতে যাব। তার আগে জাফর ভাই ভেতরে ঢুকলেন। এভাবে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কোথায় যাচ্ছ? টাকা আনবো। কিসের টাকা? বাসর ঘরের। আমার বাসর না? আমাকে ঠকিয়ে নিজেরাই মেরে দিবে ওরা। জাফর ভাই হতাশ শ্বাস ফেলে বললেন, বাচ্চা মানুষ ওরা, বাদ দাও। আমি মুখ কালো করে বললাম, কেন বাদ দিব? আপনি বৈষম্য করছেন। আমিও তো বাচ্চা, আমাকেও দিন। কষ্ট করে বউ সেজে বসে আছি। পাওনা তো আমিও আছি। জাফর ভাই নিশ্চুপে পকেট থেকে সোনার আংটিটা বের করে আমার অনামিকায় পরিয়ে দিলেন। ভীষণ সুন্দর ডিজাইন। হাতে চকচক করছে আংটিটা। বাবার সাথে সন্ধ্যায় বাজারে গিয়ে উনি কিনে এনেছেন এটা। আলমারির চাবি তোমার কাছেই থাকে। বাসায় ফিরে সুবিধা বুঝে নিয়ে নিও ওখান থেকে। আমি খুশি হয়ে গেলাম। আয়নায় দাঁড়িয়ে দেখলাম নিজেকে কিছুক্ষণ। আহ্লাদ করলাম তার সামনে এসে। ঘুরে ঘুরে নিজের শ্বাসটুকু দেখাচ্ছি। মুখে হাত দিয়ে লাজুক হওয়ার মিথ্যে ভান করছি কখনো। জাফর ভাই আমার পাগলামি দেখে হাসলেন। বললেন, সুন্দর লাগছে। তবে এসব কৃত্রিম ঝঞ্ঝাট না করলেও হতো। তোমাকে এমনিতেই ভালো দেখায়। ধুর, বুড়ো জামাই বিয়ে করে হয়েছে যত জ্বালা। আপনি মডার্ন সাজার বোঝেন কিছু? আমি বুড়ো? তা নয়তো কি। কই একটু ভালো প্রশংসা করবে তা না। আমার ফ্যাশন সেন্স খুবই দুর্দান্ত ম্যাডাম। প্রশংসা আমি আপনার অবশ্যই করেছি। তবে এই কৃত্রিম সাজগোজের করতে পারছি না, সরি। আমি আমার বইয়ের প্রশংসা করব শুধু। সৌন্দর্য কেবল সেই। আমি হেসে ফেললাম। এগিয়ে ওনার সামনে বসে ইশারা করলাম চুলের খোপাটা খুলে দিতে। সময় নিয়ে আমার চুলের খোপা খুলতে লাগলেন উনি। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক। আমার বাবা মা জানে আমি এখনো তার সামনে লজ্জাবতী লতা। আমাদের মাঝে স্বামী স্ত্রীর মতো কাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটেনি। কথা সত্য, তাই বলে এটা সত্য না যে আমি তার সামনে লজ্জা পাই। কেবল ওই এক দৈহিক নৈকট্য ছাড়া আমরা সবই ঠিক রেখেছি। জাফর ভাই প্রায়শই আমার চুল আঁচড়ে দেন বাসায়। আমরা একসাথে গল্প করতে করতে রান্না করি। তিন্নি ঘুমিয়ে পড়লে সারা রাত বসে আড্ডা দিই। মাঝে মাঝে খুব রাত হয়ে গেল নিজের ঘরে ফিরি না। আনমনে ঘুমিয়ে পড়ি তার বুকের উপর। জাফর ভাইয়ের নির্দেশে পার্লারের আপুর দেওয়া সমস্ত মেকআপ আমাকে ধুয়ে ফেলতে হয়েছে। এখন পরনে কেবল শাড়িটা, চুলগুলো খোলা। উনি বললেন, আয়নায় তাকাও তো দেখি। দেখো কি চমৎকার লাগছে এখন। চোখে একটু কাজল পরো। আমি চোখে কাজল পরলাম। সত্যিই ভালো দেখাচ্ছে। মন দিয়ে রাশেদের সাজানো ফুলের বাসরটায় চোখ বুলালাম দুজনে। চোখাচোখি হতে একত্রে হেসে ফেললাম। উনি টিপ্পনি কেটে বললেন, তাহলে কি আজকে আমাদের বাসর রাত? ইন ইংলিশ, ফার্স্ট নাইট। অ্যানিভার্সারির রাতে বাসর? আমি খিলখিল করে হাসছি। তা স্বামী, আমার কি একটু আধটু লজ্জা পাওয়া উচিত? বাসর রাতে তো লজ্জা পেতে হয়, এটা ফর্মালিটি। কিন্তু আমার তো লজ্জা আসছে না। কি করা যায় বলুন তো? উনি কৃত্রিম গম্ভীর্যতা টেনে বললেন, মূর্খ রমণী। স্বামীর সন্তুষ্টি অর্জন করা এক প্রকার এবাদত।
তোমার উচিত নিজের হাজবেন্ডকে খুশি করা। এই মুহূর্তে তোমার স্বামী চাইছে তার স্ত্রী একটু লজ্জা পাক। এমন বেলাল্লাপনা বন্ধ করো ইস্যু। নতুন বউরে এভাবে হাসে না। দাঁত কেলানি বন্ধ করে এদিকে আসো। আমি সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করে থুতনি অবধি দোপাটা টেনে তার সামনে বসে পড়লাম দ আকৃতিতে, একেবারে সিনেমার স্টাইলে। জাফর ভাই এগিয়ে এসে সন্তর্পণে ঘোমটা তুললেন। ভাবসাব এমন যেন আজই প্রথম রূপ দর্শন করতে যাচ্ছেন তার নববধূর। ঘোমটা তুলতে আমি মেয়েকে লাজুকতা দেখিয়ে মাথা নুইয়ে ফেললাম। উনি বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি রূপ কি রূপ, সাক্ষাৎ স্বর্গের পরী। আমি আবারও হাসছি। জাফর ভাই ঘোর লাগানো চোখে চেয়ে থাকেন দীর্ঘক্ষণ। উনি এভাবে চেয়ে থাকলে আমার বুকে কাঁপুনি হয়, ঘন ঘন শ্বাস পড়ে। আজ পূর্ণিমা, দুধ সাদা জ্যোৎস্না উজ্জ্বলতা ছড়িয়েছে পুরো দিগন্ত জুড়ে। 2 কাপ কফি সমেত বারান্দায় এসে বসলাম দুজনে। আমার মাথা জাফর ভাইয়ের কোলের উপর, তার ওপর খোলা আকাশ। উন্মুক্ত চুল ছড়িয়ে আছে সমস্ত মেঝেতে। পরনে তখনও বিয়ের বেনারসি। জাফর ভাইয়ের গায়ে খয়েরি পাঞ্জাবি। নিশির মধ্যম প্রহরে রূপসী চন্দ্রিমার সোনালি আলো গায়ে লেপ্টে আমরা জুড়ে দিয়েছি বিশদ গল্প। ঝর্ণার গল্প, সমুদ্রের গল্প, পাহাড়ের গল্প, প্রণয়ের গল্প। আরো একটা নতুন বিষয় জুড়ে দিলাম সেই গল্পে, সংসার। আমার অনাগত নতুন সংসার, যে বন্ধ দুয়ারে জাফর ভাই আমাকে ঢোকার অনুমতি দেয়নি এতকাল। আজ সেই দরজা ঠেলে সে নিজে আমার দুয়ারে প্রবেশ করতে চাইল। পৃথিবীকে সাক্ষী রেখে প্রেয়সী আমি নিঃসংকোচে তাকে প্রশ্রয় দেওয়ার অঙ্গীকার করলাম। তাকে অগ্রাহ্য করার সাধ্য আমার ছিলই বা কবে। নীলিমায় একটা দুটো খসছে তারা। আমি চেয়ে রইলাম বিস্তীর্ণ আকাশে। আমার মাথায় নিবৃত হাত বুলাতে বুলাতে উনি ডাকলেন এবার, ইস্যু। হো, ধন্যবাদ। ধন্যবাদ কেন? তার শান্ত মুখ ভারী বিরান দেখালো। এমনি। বেশ কিছুক্ষণ নীরবতা। আপনি কোনোদিন আমার প্রেমে পড়বেন তো জাফর ভাই? পড়ব। ভালোবাসবেন? বাসবো। রোজ রাতে আকাশ দেখাবেন? উনি হাসলেন। পৃথিবী দেখাবো। মিছিলে মিছিলে উত্তাল ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গেল কয়েক সপ্তাহ ধরে সারা দেশের মূল মূল ফটকগুলোতে চলছে নির্বাচনী প্রচারণা। জনতা দাঁড়ে দাঁড়ে লিফলেট নিয়ে ঘুরছে কর্মী সমর্থকরা। অমুক ভাই তমুক ভাই থাকতে কারো চিন্তা নাই। আমাদের নতুন বাসার ব্যালকনিতে বসলে স্পষ্ট শোনা যায় প্রার্থীদের প্রশংসায় পঞ্চমুখী সে স্লোগান। আগামী জাতীয় নির্বাচনে কারা ক্ষমতা পাবে ধারণা করতে পারছি না। গণভোট ব্যাপারটা কি সেটা আদতেও কত বাঙালি বুঝতে পারে তাও বলা যাচ্ছে না। এবারের নির্বাচনে চাকারটুকু ভোটার নাকি প্রার্থীরা ঘুরাবে সেও বলা মুশকিল। বিগত কয়েক সময়ের নির্বাচনগুলোর প্রধান ভোটার ছিল মৃত মানুষেরা। তাই সেসব নির্বাচনের অলিকত্বে একটা দলে জিততে পেরেছে, কেননা তাদের একনিষ্ঠ সমর্থন ছিল তো কবরের বাসিন্দারাই। তবে এবারের ঘটনা ভিন্ন। মৃতদের ভোটের সুযোগটুকু এবার আর নেই। জীবিত হওয়ার সুবাদে আমিও এবার প্রথম ভোটার হতে যাচ্ছি। ছেলেবেলা সে নির্বাচনে আমোদটুকু কিছুটা হলো টের পাওয়া যাচ্ছে। দুটো পক্ষকে ঘিরে চলছে টান টান উত্তেজনা। একটা দল জোটবদ্ধ হয়েছে কিছুদিন আগে। গুপ্ত এই দলটিকে ঘিরে একসময় সরকার ছিল কঠোর থেকে কঠোর। আজ দেশের প্রান্তিক থেকে মাঠ পর্যায়ের মানুষদের মুখে দলটির নামে সুরেলা গুঞ্জন শোনা যায়। নির্বাচনে জয়ী কারা হবে তা নিয়ে দুশ্চিন্তা আমার নেই। আমি কেবল চাইব নির্বিশেষে এদেশের মানুষগুলোর মানসিকতার জয় হোক। পরিবর্তন আপনি আমি শুরু করলেই একদিন ক্ষমতার পালা বদলে চমৎপ্রদ কিছু হয়ে যাবে। সচেতনতা কোনো দলের দায়বদ্ধতা না, দায়বদ্ধতা আমাদের। তাই জানুন এবং প্রশ্ন করুন। গোধূলির শেষ লগন। চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যাচ্ছে সূর্যের কমলা আলো। ডায়েরির ভাঁজ টেনে চোখের সামনে মেলে ধরলাম এক চিরপরিচিত দীর্ঘ চিঠি। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে আবারও পড়তে শুরু করে দিলাম জাফর ভাইয়ের রচনার মতো কয়েক পৃষ্ঠার কানায় কানায় পূর্ণ কালির এক চিরসবুজ সেই চিঠিটি। কাজের অবসরে মনকে লিখে ফেলা এক চিঠি। ইস্যুকে তিনি যেখানে সম্বোধন করেছেন তিন্নির ইস্যু বলে। তিন্নির ইস্যু, আজকাল কাজে মন দিতে খুব কষ্ট হয়। ফাঁকিবাজি করে সারাক্ষণ কেবল সেলফোনের স্ক্রিনে তাকিয়ে থাকি। অভিলাষেই তুমি ফোন করলে মিছিমিছি ব্যস্ততার কথা শুনিয়ে তোমার ব্যাকুল কণ্ঠটুকু লুফে নিব। আমার ব্যস্ততা বুঝে তুমি মন খারাপ করবে।
গাল ফলিয়ে বসে থাকবে সারা বিকেল, বাসায় ফিরে ডাকলো মুখ ফিরিয়ে নিবে চরম অভিমানে। অথচ তুমি জানলেই না, কেউ তো সারাক্ষণ বসেই থাকে তোমার ফোনের অপেক্ষায়। আমার যেন কি হলো বুঝলে, সর্বক্ষণ কেবল তুমি সামনে বসে থাকা চাই, বেহারা বেহেলাস পুরুষের মতো সারাক্ষণ তোমার সঙ্গ খুঁজি। এমনটা হবে নাই বা কেন? পাজি মনটুকু যে তোমার কাছে ফেলে আসি প্রতিদিন, আর সেই মন নিয়ে তুমি খেলো চরম ছিনিমিনি। মায়াবিনী, আজ তোমায় সহজেই প্রেমের কথা বলে ফেলা যায়। ছুতে ইচ্ছে করলে কপলে ঠোঁটে এঁকে ফেলা যায় গাঢ় চুম্বন, করে ফেলা যায় পৃথিবীর সমস্ত অনিয়মের গল্প। অনায়াসে বলে ফেলা যায় কাজল চোখে তোমায় অপ্সরা লাগে। তোমার দীর্ঘ আঁচল টেনে শুষে ফেলা যায় সমস্ত মেয়েলি সুভাষ। আজ এমন অনেক কিছুই সম্ভব, যা ছিল একসময় অসম্ভবের চূড়ান্তে। আমি তোমাকে আজ সেদিনের কথা লিখব, যেদিন এসব কিছুই করা সহজ ছিল না। আমার জীবনে তখন চলে তুমুল ধ্বংসের দিন। স্ত্রীর দুশ্চিন্তায় মরিয়া আমি তখন একরত্তীয় স্বস্তি নিয়ে জিরোবার সময় পাই না। আমার দুশ্চিন্তাগ্রস্ত দিনরাত কাটে হাসপাতালের নোংরা করিডোরে। তিন্নিকে নিয়ে ভাববার সময় কোথায়? সেই ভয়াবহ দিনগুলোতে তোমার আপা রেখে বসলো এক অসম্ভব আবদার। ইনফর্মড কনসেন্টে সিগনেচার দিয়ে ফেলেছি ততক্ষণে, ভেতরে কালবৈশাখী ঝড়। ওটিতে নেওয়ার আগে শেষবার দেখা হলো তার সাথে। ভেঙে পড়া আমি খুব করে সাহস জোগালাম, সান্ত্বনা শোনালাম তোমার বোনকে। কপালে শুষ্ক চুমু খেয়ে বললাম, আমি আছি রিনু, একেবারে ভয় পাবে না। একটু পরে আবার দেখা হচ্ছে আমাদের, তুমি সুস্থ হয়ে ফিরবে। আমাদের একসাথে আরো কয়েকটা যুগ পার করা বাকি। আমার দুর্বল নরম রিনা সেদিন হয়ে উঠল কঠোর এক প্রতিমা। জীবনের অন্তিমটা সে এত তাড়াতাড়ি টের পেয়ে যাবে আমি ভাবিনি। ডুকরে কেঁদে ফেলার বদলে সে কি বলল জানো? সে বলল, আমার কিছু হয়ে গেলে তুমি একদম ভেঙে পড়ো না, কেমন? আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শক্ত করে ওর হাতটা ধরে বললাম, এসব কেন বলছো রিনু? একদম ভুলভাল কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার। সে মলিন হাসলো, আমিও চাই না হোক, হবেও না, আমি আছি না। রিনা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলো আমার দিকে। একটা আবদার রেখে যেতে চাই, রাখবে? রিনার এমন বিদায়ী কণ্ঠ আমার সহ্য হচ্ছে না। ভেতর ঠেলে বেরিয়ে আসতে চাইছে সমস্ত চিৎকার, আর্তনাদ। আমার উত্তরের আশায় না থেকে সে ভারী মিষ্টি করে হেসে বলল, আমি যদি আর না ফিরি, তুমি ইস্যুকে বিয়ে করবে তো জাফর? ও আমার মেয়েটাকে অনেক ভালোবাসে, আমি জানি। আমার অনুপস্থিতিতে তুমি অন্য কাউকে বিয়ে করার কথা দুঃস্বপ্ন ভাববে না। আমিও তো চাই না। তোমার আর তিন্নির ক্ষেত্রে আমি যে ভীষণ হিসেবি। তোমাদের ভাগ করা আমার পক্ষে যেমন খুব কঠিন, আবার নিঃস্ব করে দেওয়াটাও তার চেয়ে বেশি কঠিন। ইস্যুকে আমি অসম্ভব স্নেহ করি। আমার পরে ও তোমায় আর তিন্নিকে দখল করে নিলে আমার একটুও হিংসা হবে না। তোমার জীবনের দ্বিতীয় নারীটি আমি নির্বাচন করে গেলাম। আমার বোনকে তুমি আমার চেয়েও বেশি আদরে রেখো, রাখবে তো বলো? আমি মাথা নুয়ে নিঃশব্দে কাঁদছি। তোমার নিষ্ঠুর বোন আমার কান্না বাড়িয়ে দিতে এতটুকু দ্বিধা করলো না। নির্লিপ্তে বলে গেল তার অসম্ভব সব আবদারের কথা। ইস্যুটা ছোট হলেও বেশ বুঝদার, জানো। ও ভালোবাসা বোঝে, ঘৃণাও বোঝে। একবার কি হলো শোনো, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো। হাসপাতালে নেওয়ার বদলে আমি ওকে খুব বকলাম, খুব মারলাম। ও আমায় কিচ্ছু বলেনি। আমার এই শাসনটুকু যে ওর জন্য ভালোবাসা ছিল, তা মেয়েটা দিব্যি বুঝে নিয়েছে। একটু থামলো সে, হাসলো মলিন। হাসপাতালে আসার আগে তিন্নিটা খুব কাঁদছিল। দেখলাম ও খুব অনায়াসে ওকে সামলে নিচ্ছে। তিনি যে আমার পরে আর কারো সান্ত্বনা গ্রহণ করতে পারে, সেটা আমি সেদিনই বুঝলাম। আমি চোখের পানি মুছে হাত বুলালাম ওর মাথায়। চুপ করো রিনা, এসব বলে আমায় কষ্ট দিচ্ছ তুমি। সে চুপ করলো না, আবারও হাসলো। জাফর, আমার বোনকে তুমি কেবল ভালোবাসাটাই বুঝতে দিও, কেমন? ইস্যুকে কখনো দুঃখ দিলে সেই দুঃখ আমিও কিন্তু অনুভব করে ফেলবো। আর আমি জানি তুমি কখনো আমায় দুঃখ দেওয়ার কথা দুঃস্বপ্ন ভাবতে পারো না। ওকে জবাবটুকু দেওয়ার সুযোগ আমার হলো না। তার আগে তার সিটের চাকা ঘুরে গেল ওটির দিকে। আমি অসহায় মুখে তাকিয়ে রইলাম। রিনা ঘন্টা কয়েক পর যখন ফিরল লাশ হয়ে। এই রঙিন পৃথিবীটা ওকে ছাড়া কতটা দম বন্ধর, সেদিনই প্রথম টের পেলাম। আমার সবকিছু এলোমেলো হয়ে গেল জানো। তার সাথে সাথে জীবন্ত লাশ হয়ে গেলাম আমিও। ওকে দাফন করে এসে টানা 1 সপ্তাহ বাড়ি ফিরলাম না। কোথায় কোথায় পড়েছিলাম,
নিজেরও খেয়াল নেই। 1 সপ্তাহ পর তিন্নির খেয়াল মাথায় এলো, মনে পড়লো ও তোমাদের বাড়িতে। সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় আর থাকবো না। তিন্নিকে নিয়ে বরিশাল চলে যাব। এই শহর আমার সব কেড়ে নিয়েছে। এখানে থাকা আমার কাছে মৃত্যুর সমান। কিন্তু ভাগ্যের পরিহাস তা বোধহয় মানতে চাইল না। তিনি তোমার কাছেই থাকলো মাসখানেক। তারপর একদিন তাকে নেওয়ার জন্য তোমাদের বাড়িতে গেলাম। ড্রয়িং রুমের সোফায় বসে আছি। কিছুক্ষণ পর তুমি ঘর থেকে বের হলে ওকে নিয়ে। তোমাকে দেখে কয়েক মুহূর্তে আমার হৃৎপিণ্ড থমকে গেল। চোখের সামনে আমি যেন রিনা কি দেখলাম। তোমার চোখ, নাক, ঠোঁট সবই তার মতো। রিনা সবসময় বলতো ওর ছোট বোন দেখতে ওর মতোই। আমি বিশ্বাস করতাম না। রিনার সাথে বিয়ের পর তোমার দিকে কখনো মনোযোগ দিয়ে তাকাইনি বলে সেই মিলটা পরবর্তীতেও হয়তো খেয়াল করিনি। রাতে তোমার আম্মা একই বিষয় নিয়ে আলাপ করলো। রিনার সেই শেষ আবদারটা সে তোমার মাকেও করে গেছে। আমি নিশ্চুপ বসে রইলাম। আপত্তি করলাম খুব। উনি কান্নাকাটি শুরু করলেন নাতনির জন্য। খুব অনুরোধ করলেন আমায়। রাতে ঘুম নেই চোখে। মনে হলো তোমার সাথে এই বিষয়ে কথা বলা উচিত। তোমার ঘরে যখন যাই, তুমি তিন্নিকে নিয়ে ঘুমিয়ে পড়েছো ততক্ষণে। তোমার বকের সঙ্গে লেপ্টে ঘুমিয়ে আছে আমার ছোট্ট মেয়েটা। মাহারা মেয়ে আমার বঞ্চিত হলো না মাতৃস্নেহ থেকে। আমার চোখ বেয়ে নিঃশব্দে ঝরছে পানি। চুপচাপ ফিরে এলাম। মনে হলো আমি তিন্নির সাথে অবিচার করছি। ওর বোধহয় তোমাকেই প্রয়োজন। আমি তাকে তার প্রাপ্য স্নেহ থেকে বঞ্চিত করছি। সিদ্ধান্ত নিয়ে ফেললাম বিয়েটা আমি করব। একরাশ অনীহা নিয়ে পরদিন তোমায় বউ করে আনলাম। রিনা আরো একটা কথা আমায় বলেছিল, তুমি খুব নীরব যত্ন জানো। আমি সেটা আরো টের পেলাম আমাদের বিয়ের পর। তোমার সমস্ত অস্তিত্ব জুড়ে আমি খুঁজে পেলাম আমার নতুন রিনাকে, যে তার বোনের চেয়ে খানিক বোকা, খানিক প্রাণবন্ত। তোমার সরল যত্নে আমার সংসারের বয়স ফুরালো গুটি কয়েক। আমি স্বাভাবিক হতে লাগলাম। তিন্নির প্রতি তোমার টান, সংসারের প্রতি আমার প্রতি সম্মান আমার দুঃখ কমালো। তারপর হুট করে একদিন চিন্তা করলাম তোমার সাথে বন্ধুত্ব করব। অতঃপর স্বামী স্ত্রীর বদলে আমরা হলাম ভালো বন্ধু। তুমি কখনো জানবে না এই বন্ধুত্ব ছিল আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসার প্রথম ধাপ। পরবর্তী ধাপ ছিল ঘুমন্ত তোমাকে চুরি করে দেখা। সেই দেখা একসময় অভ্যাসে পরিণত হলো। আমি সারাক্ষণ তোমায় দেখতে চাইলাম। তপ্ত জৈবনী প্রেম নাড়া নিল আমার হৃদয় জুড়ে। আমি তোমার প্রেমে পড়ে গেলাম। উন্মাদের মতো ছটফট লাগা শুরু হলো। অর্ধমৃত গাছে কি কখনো ফুল ফুটতে বারণ আছে? ইস্যু নেই। পরিচর্যা পেলে মৃত গাছও প্রাণ ফিরে পায়। আমিও পেলাম। নতুন করে আমি একজনের মায়া আটকালাম। প্রেমে পড়লাম। তার প্রেমে না পড়ে যে থাকাই যাচ্ছিল না। তুমি প্রশ্রয় চাইলে, তবুও নিজের আততায়ী প্রেম পুষে রাখলাম দীর্ঘদিন। বুঝতে দিলাম না, সময় নিলাম। নিজেকে লুকিয়ে রাখতে বেশ কষ্টই হচ্ছিল আমার। কাছে পেয়েও তোমাকে ভালোবাসা যাচ্ছে না। ভালোবাসার কথা বলা যাচ্ছে না। এর চেয়ে বেদনাদায়ক কথা আর কি হতে পারে বলো? ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নদীর মতো শান্ত। তোমাকে ভালোবাসতে এতটা আপত্তি, দ্বিধা বোধহয় করা যায় না। ক্রমশ নীরবে নিজেকে জাহির করতে লাগলাম আমি। তুমি সবটা বুঝতে পারতে, প্রকাশ করতে হলো না কিছু। আমার নিঃশব্দ অনুভূতি অনায়াসে টের পেয়ে যেতে। আমাদের নিশ্চুপ সম্মতিতে নতুন ভাবে শুরু হলো এক লাল নীল সংসার। সেই সংসারে আরো কিছু যোগ করে দিতে তিন্নি হুট করে একদিন আবদার করে বসলো, আমাকে একটা লিটল ব্রাদার এনে দাও না বাবাই। তার সে আবদার রেডিও মেশিনের মতো চলতে থাকলো টানা 1 মাস। আমরা দুজনে হতাশ। একদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম তিন্নিকে ভাই এনে দেব। ওর আবদারটুকু ফেলে দেওয়ার মতো না। ঘরে আরেকটু হইচই দরকার। তুমি কিছুতেই রাজি হলে না। তোমার জন্য তিন্নিই সব। নতুন কে এসে তার আদরে ভাগ বসিয়ে ফেলবে, এটাই তোমার একমাত্র আতঙ্ক। কিন্তু আমি ছিলাম দৃঢ়। তোমাকে চিনতে অসুবিধা হলো না আমার। সন্তানদের মধ্যে বৈষম্য অন্তত তোমার মতো মেয়েকে দিয়ে সম্ভব না। তিন্নির প্রতি তোমার ভালোবাসা আমি নিখুঁতভাবে টের পাই। তারপর এক রাতের কারচুপিতে ঘটিয়ে ফেললাম এক ভয়ঙ্কর অঘটন। মাসখানেক পর জানতে পারলে তুমি প্রেগনেন্ট। তা শুনে সে কি কান্না তোমার! কিল ঘুষিত হম্বিতম্বি কাণ্ড। আমি আর তিন্নি পরদিন মিষ্টি এনে খেলাম। তোমার থমথম মুখ দেখে সে কি হাসি আমাদের! রাগ করে 3-4 দিন কথা বললে না তুমি আমাদের সাথে। আমরা বাপ মেয়ে পড়লাম মহা মুসিবতে। সকাল সন্ধ্যা তোমার রাগ ভাঙানো নিয়ে শুরু হলো যুদ্ধ বিগ্রহ।
এমন করে কেটে গেল 9টা মাস। তিনি ভাই চেয়েছিল, অথচ আল্লাহ তাকে দিল একটা ফুটফুটে বোন, হুবহু তারই চেহারা। সংসারে যোগ হলো আরো একটু আলো। আমাদের জীবন থেকে কেটে গেছে 3টা বছর। এই 3 বছরে তোমাকে কোনোদিনও আমি নিজ মুখে ভালোবাসার কথা জানাইনি। আজ জানাতে ইচ্ছে করলো। অফিসের সব কাজ বাজ ফেলে তাই লিখতে বসে গেলাম জীবনের প্রথম চিঠি। ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি টেনে বলেই ফেললাম, শোনো মেয়ে, ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। মনে পড়ে তুমি একদিন জানতে চেয়েছিলে নিজের আয়ুর চেয়ে একটু বেশি সময় কখনো বাঁচতে ইচ্ছে হয় কিনা আমার। যেদিন তুমি জিজ্ঞেস করেছিলে সেদিনের উত্তরটা ছিল হয় না, তবে আজকের উত্তর হলো হয়। এ আমূল পরিবর্তনের কারণের মধ্যেও তুমি আছো। তোমার জন্যই তো আরো কয়েকটা জন্ম বাড়িয়ে বাঁচতে ইচ্ছে হয় ইস্যু। তুমি যখন দৃঢ় কণ্ঠে তিন্নিকে আমার মেয়ে আর আমাকে আমার স্বামী দাবি করো, আমার হৃদয় শান্ত হয়ে যায়। বুকের ভেতর থেকে নেমে আসে পাহাড় সম ভারী আক্ষেপ। তোমাকে বিয়ে করাটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলোর একটি। আজ এ অপরাহ্নে এসে আমি আবারও উপলব্ধি করলাম রিনা সঠিক ছিল। সঠিক ছিল তার আবদার। ভাগ্যিস সেদিন তোমাকে বিয়ে করেছিলাম, নয়তো কে গড়ে দিত আমার ধ্বংসাত্মক জীবনে এমন আরাম আরাম সবুজ পাতার ঘর। ইসু, আমি কৃতজ্ঞ। তোমার কাছে, তোমার বোনের কাছে ভীষণ কৃতজ্ঞ। আজ এতটুকুই। আরো যা বলতে চাই সেসব বাসায় ফিরে গোপনে বলবো। আর শোনো, চিঠিটা লুকিয়ে রেখো, মেয়ের হাতে পড়লে কিন্তু সর্বনাশ। ইতি, তিন্নি তুষার বাবা। চিঠিটা ভাঁজ করে আবারও রেখে দিলাম ডায়েরির ভাঁজে। তুষার ঘুম ভেঙেছে সবে, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এক দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিলাম। তিন্নি আর তার বাবাই বাজারে গিয়েছে একটু আগে, ফিরল সন্ধ্যার দিকে। তুষার জন্মদিন আজ। বাপ মেয়ে মিলে এর জন্যই কেক কিনতে গিয়েছে। বাসায় ফিরে তিন্নির মুখ ভার। আমি কাছে টেনে শুধালাম, কি হয়েছে মা, মন খারাপ? বাবাই বকেছে? তিন্নি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। আমি চোখ রাঙিয়ে তাকালাম জাফর ভাইয়ের দিকে। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে খামোকা চোখ রাঙাচ্ছ কেন? আমার দোষ কোথায়? তুমিই তো বলে চকলেট কেক আনতে। তিন্নি কোনটা চেয়েছে? রেড ভেলভেট। আমি অবাক হলাম কিছুটা। কিন্তু ও তো চকলেট ফ্লেভারই পছন্দ করে। তুমি তো করো না। তোমার জন্য রেড ভেলভেট চেয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেলে তিন্নির ঘরে উকি দিলাম। পেন্সিল নিয়ে কি যেন আঁকছে সে। মন খারাপ হলে মেয়েটা চুপচাপ খাতায় আঁকিবুকি করে। আমি নিঃশব্দ ওর পাশে চেয়ারটা টেনে বসলাম। তিন্নি তাকালো না। ওর মনোযোগ আকর্ষণের জন্য মৃদু কেসে বললাম, আম্মু, হু, মন খারাপ? নো। খারাপ তো। বাবাইকে বকে দেই। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু হিম। বলা উচিত না। আমি হলেও বলতাম না। পেন্সিল রেখে তিন্নি তাকালো আমার দিকে। ওর চোখে পানি। কলিজাটা শুকিয়ে এলো হুট করে। দুশ্চিন্তা নিয়ে জাপটে ধরলাম মেয়েটাকে। তিন্নি কাঁদছে। অনেকক্ষণ নীরবে অশ্রু ঝরিয়ে বলল, আই ডোন্ট নো ইস্যু। আই এম ফিলিং ভেরি লনলি। হুটহাট আমার খুব দুঃখ লাগে, কান্না পায়। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। বাবাইও আমাকে ভালোবাসে, তুষাও বাসে। তারপরও মাঝে মাঝে আমার ভীষণ দুঃখ হয়। কেন হয় বলো না? আমার চোখ ভিজে এলো। ওর সাথে সাথে আমিও কেঁদে দিলাম। তিনি যথেষ্ট ম্যাচিওর মানসিকতার বাচ্চা। সে কখনো এমন ছোটখাটো বিষয় নিয়ে এভাবে কাঁদে না। মন খারাপ হলে মুখ ফুটে বলে না। জাফর ভাই ঘরে ঢুকলেন তখনই। আমাদের এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন উনি। আমি প্রকোপ রাগ নিয়ে তাকালাম তার দিকে। উনি আমার রাগের অর্থ বুঝলেন না। তিনি বারান্দায় চলে গেল। ওকে একা ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঘরে ফিরে কান্না থামাতে পারছি না। জাফর ভাইকে দেখা মাত্রই ভাঙচুর শুরু করলাম। জাফর ভাই থামাতে চাইলে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি। সবকিছু আপনার জন্য হয়েছে। ও নিজেকে একা মনে করতে শুরু করেছে এখন। মেয়েটাকে আগের মতো সময় দিতে পারি না আমি। শেষ কদিন ধরে আবদার করছি একটু ঘুরতে নিয়ে যেতে। আপনি আছেন আপনার কাজ নিয়ে পড়ে। আপনার কারণে আমার মেয়েটার এই অবস্থা। কি দরকার ছিল এমন তাড়াহুড়ো করে আরেকটাকে পৃথিবীতে আনার? মরে যাচ্ছিলাম বাচ্চার জন্য। আমরা কি শুধু ওকে নিয়ে ভালো থাকতাম না? জাফর ভাই দীর্ঘশ্বাস ফেললেন। ছুতে এলেই বলছি, ছোবেন না, একদম ছোবেন না। আমার এতদিনের সুখের সংসার এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। তিনি ঘরে ঢুকলো তখনই।
আমি চোখ মুছে স্বাভাবিক হওয়ার ভান করলাম। তিনি আমাদের দুজনের দিকে এক পলক চেয়ে ভ্রু কুঁচকে বলল, আর ইউ গাইস ফাইটিং ফর মি? আমরা সজোরে মাথা নাড়লাম। তিন্নি সাবলীল ভঙ্গিতে বসলো আমার পাশে। তুষার দিকে চেয়ে বলল, আমি আম্মুকে মিস করছিলাম, তাই একটু মন খারাপ হয়েছে। এমনটা মাঝে মাঝে হয়, বাট দ্যাটস ওকে। আম্মুকে মনে করে মাঝে মধ্যে একটু মন খারাপ বোধহয় করাই যায়, নয়তো আম্মু রাগ করবে, ভাববে আমি তাকে ভুলে গেছি। এনিওয়ে, তোমরা বাচ্চাদের মতো এমন চিৎকার কেন করছো? আমরা চোখাচোখি করলাম। জাফর ভাই আমতা আমতা করে বললেন, চিৎকার করছি না তো মা, তোমার ইস্যুর হাত লেগে ফুলদানিটা নিচে পড়ে গেছে, লাভ হলো না। মেয়ে ধরে ফেলেছে কাহিনী। দীর্ঘশ্বাস ফেলল সে। তোমরা সারাক্ষণ কেন আমাকে নিয়ে পড়ে থাকো ইস্যু? তুষাও তো তোমাদের মেয়ে। আমার জন্মদিনে যেমন বড় কেক আনা হয়, তুষার জন্মদিনে একই সাইজের কেক হওয়া চাই। বাবাই ছোট কেক এনেছে, তাই রাগ হয়েছে। আমার কথার কি কোনো দাম নেই বলো? আমি কটমট করে তাকালাম তার দিকে। জাফর ভাই কপাল চাপড়ালেন দুঃখে। আপনার সাথে মেয়েকে পাঠিয়েছি যেন ওর পছন্দের সবকিছু আনা হয়, আর আপনি কিনা নিজের পছন্দ এনেছেন। সবসময় আমার মেয়েটাকে রাগানোর মধ্যে থাকেন আপনি। জাফর ভাই অসহায় মুখ করে মেয়ের দিকে চেয়ে বললেন, বাবাই সরি। তুমি চাইলে অনলাইন থেকে অর্ডার করে দাও, নিজের ইচ্ছে মতো আরেকটা। 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তিনি কিছুক্ষণ চেয়ে থেকে ফিক করে হেসে ফেলল। আমরা বিভ্রান্ত হলাম। তিনি বলল, ইটস টু লেট। তোমরা রেডি হবে কখন? কেক কাটবো না? ছবি তুলবো না? স্বস্তির শ্বাস ছেড়ে বললাম, এক্ষুনি রেডি হয়ে আসছি। তারপর তার বাবাকে ধমকে বললাম, কি হলো, দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছেন? মেয়ে কি বললো কানে যায়নি? 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসুন। আমরা চারজনই ম্যাচিং ম্যাচিং করে সাদা রঙের পোশাক পরলাম। তুষা এখনো ঘুমিয়ে। ঘুম ভাঙলো, সে কেক কাটতে চাইলো না। কেকের সামনে নিলেই ভ্যা ভ্যা করে কেঁদে দিচ্ছে। ওকে ওর বাবার কোলে দিয়ে আমি আর তিন্নিই কাটলাম কেক। কেকের ভাগ জাফর ভাই পেল না, মানে আমি দিলাম না আর কি। তিন্নির আবার খুব মায়া তার বাপের জন্য। সে নিজের ভাগের কেক নিয়ে মুখের সামনে ধরল ওনার। জাফর ভাই হেসে মুখে নিলেন, আই এম সরি বাবাই। সরি কেন? বাজারে গিয়ে রাগ দেখিয়েছি তাই। আমার এমনটা করা ঠিক হয়নি। তুমি কষ্ট পেয়েছ। উনি হেসে মেয়েকে কাছে ডাকলেন। তিনি গলা জড়িয়ে ধরল বাবার। জাফর ভাই চোখ বুজে হাসলেন। তারপর তাকালেন আমার দিকে। আমার চোখ ভিজে এলো তৃপ্তিতে। তার এক হাতে তুষা, অন্য হাতে আগলে রেখেছে তিন্নিকে। ঝটপট ক্যামেরা বের করে ছবি তুলে নিলাম ওদের। তিন্নি বলল, তুষাকে আজ আমার ঘরে ঘুমাতে দেবে ইস্যু? আমার ওকে আদর করতে ইচ্ছে হয়, কিন্তু ও তো সারাদিন ঘুমায়। সারাদিন ঘুমালে আমি কিভাবে আদর করব ওকে? ইস্যু তোমার সাথে থাকি আজকে। বাবাই আলাদা ঘুমাক। একা ছাড়লে ও তোমাকে বিরক্ত করবে তো মা? করবে না, তুমি বাবাইয়ের সাথেই থাকো। আই ক্যান ম্যানেজ। ঠিক আছে, দিয়ে যাব। তুষার রাতে ঘুমায় না। তিন্নির আগামীকাল স্কুল নেই, তাই বোনের সাথে সেও জেগে রইল। পায়ের ওপর বালিশ দিয়ে তুষারকে শুইয়ে রেখেছে তিন্নি। বোনকে সে শোনাচ্ছে কচ্ছপ আর খরগোশের ওই গল্পটা। তুষা খিলখিল করে হাসছে। সেদিন রাতে আমাদের আর ঘুম হলো না। ড্রয়িং রুমের আলো নিভিয়ে ওখানেই বসে রইলাম দুজনে। তিন্নির ঘরের ফাঁক হয়ে ওদের খুনসুটি ধরা পড়ছে আমাদের চোখে। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড়। এতটা বড় ওকে আমরা হতে দিতে চাইনি, যতটা বড় হলে সে দুঃখ চেপে রাখতে শিখে যায়। তারপর থেকে সারাক্ষণ চোখে চোখে রাখি ওকে। শুরু হলো ওর মনের যত্ন নেওয়া। আমাদের আগের মতো সপ্তাহে একদিন ঘুরতে যাওয়া শুরু হলো আবার। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে চলে যায় আরো কিছু বছর। শরীর আর দায়িত্বের ভারে আমি হয়ে উঠলাম খানিক নারী। জাফর ভাইয়ের দাড়ির ঘনত্ব বাড়ল। তিন্নির ওই হঠাৎ আসা মন খারাপ আমি কখনোই ঠিক করতে পারলাম না। এটা তার একান্ত দুঃখ। তবে তার সেই দুঃখের মাঝে আমরা গড়ে নিলাম আমাদের নিজস্ব আরেক পৃথিবী। তিন্নির ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হয়েছে গেল সপ্তাহে। আমার মেয়েটা ঢাকা বিভাগ থেকে 4র্থ স্থান অধিকার করেছে। আজ ওর কলেজে একটা অনুষ্ঠান আছে। আমাকে আর জাফর ভাইকে দেওয়া হলো বিশেষ অতিথির ইনভাইটেশন কার্ড। তুষাকে ওর নানু নিয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটলাম মেয়ের কলেজের উদ্দেশ্যে। বাইক থেকে নেমেই খুঁজতে লাগলাম ওকে। আমাদের দেখা মাত্রই তিন্নি দূর থেকে দৌড়ে এলো। ওর বন্ধুরা সালাম দিল আমাদের। কথাবার্তা হলো ওদের সাথে।
ওরা যেতেই কিছুক্ষণ পর একজন ছেলেকে আসতে দেখা গেল। হ্যালো আঙ্কেল, ভালো আছেন? জাফর ভাই বিভ্রান্তি নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। ছেলেটা বলল, আমি রোহান, তিন্নির ক্লাসমেট। জাফর ভাই হেসে হাত মেলালেন। ছেলেটা চলে যেতে আমি মিটিমিটি হাসলাম। উনি বললেন, হাসছো কেন? ছেলেটাকে একেবারে চেনা যায় না, খুব বড় হয়ে গেছে তাই না? উনি ভ্রু কুঁচকালেন। আমি হতাশ ভঙ্গিতে বললাম, মনে নেই? ওই যে ক্লাস 2 এর সময় তিন্নিকে ফুল দিয়ে আই লাভ ইউ বলল, এটা ওই ছেলেটা। জাফর ভাই ফোঁস করতে করতে খুঁজতে লাগলেন ছেলেটাকে। তার রাগ বেড়ে গেল। তো তুমি এটা আমাকে আগে কেন জানালে না? আমি ভেঙচি কাটলাম। আগে জানালে কি হতো? কি করতেন? মামলা দিতাম ওর 14 গোষ্ঠীর নামে। কত বড় স্পর্ধা! আমার মেয়ের দিকে চোখ দেওয়া। ইস, মেয়ে বুঝি পৃথিবীতে কেবল একা ওনারই আছে, আর কারোর নেই। মেয়ে বড় হয়েছে, সবসময় এমন খবরদারি করা বন্ধ করুন। তিন্নি ডাক পড়ল স্টেজে। ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকালাম আমরা। সাদা কলেজ ড্রেসের সঙ্গে লম্বা বিনুনি করেছে দুটো। একেবারে পুতুলের মতো লাগছে আমার মেয়েটাকে। প্রধান শিক্ষক ওর হাতে তুলে দিচ্ছেন সার্টিফিকেট। অনুষ্ঠান হোস্ট করা শিক্ষক ওর হাতে মাইক দিয়ে বলল, রামাইসা মির্জা তিন্নি, তো কেমন লাগছে তোমার? তিন্নি হেসে বলল, খুব ভালো লাগছে স্যার, ইটস আ প্রাউড মোমেন্ট। স্যার নাটকীয় ভঙ্গিতে বললেন, তোমার জুনিয়ররা তোমার কাছ থেকে পরামর্শ চায়। ফার্স্ট ইউ সিক্রেট অফ সাকসেস। কিভাবে পড়াশোনা করে এত দূর? তিন্নি আত্মবিশ্বাসী হেসে বলল, এটাকে আমি ঠিক চূড়ান্ত সফলতা বলি না। ইটস দ্য স্টেজ। আমি মূলত সেই স্টেজের প্রথম ধাপটুকু পার করেছি। আর পড়াশোনা খুব বেশি যে করি তা না, তবে যতটুকু পড়েছি ওটাতে সমস্ত নিজস্বতা নিয়ে পড়েছি। বেশি পড়ার চেয়ে মনোযোগ দিয়ে অল্প পড়ার বেনিফিট অনেক। উপস্থিত জনতা হাততালি দিয়ে উঠল। ওর বন্ধুরা আমোদ করলো খুব। রোহান নামে সেই ছেলেটা আড়াল থেকে শীষ বাজালো। স্যার বললেন, ওয়াও, ভেরি শকিং। এখন বলো, হুজ ইউর ইন্সপিরেশন? আমি সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতে লাগলাম। অপেক্ষায় রইলাম তার বাবার নামটা শোনার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বলে উঠল, আমার ইস্যু। উপস্থিত সকলে স্তব্ধ। তাদের কৌতূহলী চোখ সেই ইস্যু নামের একজনকে খুঁজতে লাগলো। জাফর ভাইয়ের ঠোঁটে হাসি। শক্ত করে আমার হাতটা ধরে রেখেছেন উনি। তোমার ইস্যু? কে সে? বন্ধু? তিন্নির চোখ আমার দিকে এবার। এটাই তার পরিচয় স্যার। শি ইজ মাই ইস্যু, দ্য লেডি হু হ্যাজ অলওয়েজ হ্যাড ফেথ অন মি। আমার দুঃখে যার দুঃখ হয়, আমার খুশিতে যার মন ভালো হয়। তার জীবনের সমস্তটা জুড়ে আজন্ম ছিলাম কেবল আমি একজন। তার এই ভালোবাসায় আমার জীবনের সকল সফলতার উৎস। সে নিজেও জানে না সে কত চমৎকার একটা নারী। বাবাইকে ধন্যবাদ ওকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। স্যার বললেন, ইট শি হেয়ার? আমরা কি তাকে স্টেজে ডাকতে পারি? তিনি সামনে বসে থাকা ছলছল চোখের আমার দিকে তাকালো ফের। আমার চোখে পানি। জাফর ভাই পিঠে হাত বুলাচ্ছেন। তিন্নি ভীষণ মিষ্টি করে হেসে বলল, না স্যার, সে লজ্জা পাবে, অস্বস্তি বোধ করবে। তাকে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতিতে আমি ফেলতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু টেল হার, ইস্যু, প্লিজ ডোন্ট এভার লিভ আস। তুমি না থাকলে বাবাই আর আমার জীবনটা খুব এলোমেলো হয়ে যেত। ছন্ন ছাড়া, দিশেহারা হতাম। তুমি আছো বলে আমাদের দুঃখগুলো দুঃখ হয়েও ঠিকঠাক দুঃখ হয়ে উঠতে পারে না। আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি ইস্যু। ডোন্ট ক্রাই হু, আই উইল অলওয়েজ বি ইউর প্রাউড ডটার। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।